10 মিনিট স্কুলের অ্যাডমিশন লাইফ ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমরা একটা চ্যাপ্টার নিয়ে ডিল করব, সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। দেখো ভাই, আমরা বোর্ডে লিখে রাখছি। তো বেসিক্যালি এই চ্যাপ্টারটার মেইন আইডিয়া হচ্ছে পরিবেশ এবং তার দূষণ নিয়ে। তো আমরা ফার্স্ট একটু পরিবেশ সম্পর্কে আইডিয়া নিব, তারপরে চ্যাপ্টারের একদম লাস্টের দিকে আমরা দূষণ সম্পর্কে হালকা কিছু কথাবার্তা বলে আজকে লেকচারটা শেষ করব। তো সবার প্রথমে যদি আমি ডিফাইন করি যে পরিবেশ কাকে বলে, এখানে আমরা বাম পাশে একটা ফিগারে দেখানোর চেষ্টা করছি যে পরিবেশ বলতে আসলে কী বোঝানো হয়। সো আমরা যখন পরিবেশকে ডিফাইন করি, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই হচ্ছে আমাদের পরিবেশ। সো এখন এই কথাটাকে যদি একটু সাইন্টিফিক্যালি বলতে হয়, তাহলে আমাদের কয়েকটা কথা বলতে হবে। ফার্স্ট অফ অল, যেই জিনিস আমাদের উচ্চারণ করতে হবে তাকে আমরা বলবো হচ্ছে জীবমণ্ডল। তো জীবমণ্ডল কাকে বলে? জীবমণ্ডল হচ্ছে এই পৃথিবীর যতগুলা লিভিং অবজেক্ট আছে, একদম ব্যাকটেরিয়া থেকে শুরু করে একদম মানে লার্জেস্ট অ্যানিম্যাল হাতি পর্যন্ত যতগুলা লিভিং অবজেক্ট আছে, সবগুলো লিভিং অবজেক্টকে কালেকটিভলি বা একসাথে বলা হয় হচ্ছে জীবমণ্ডল। তো এই জীবমণ্ডলের সাথে যাদের সরাসরি ইন্টারাকশন আছে, তার মানে এই পৃথিবীর বা পৃথিবীর বাইরের হোয়াট এভার দ্যাট ইজ, চারপাশে যাদের ইন্টারাকশন আছে এই জীবমণ্ডলের সাথে, তাদেরকে আমরা কালেকটিভলি বলি হচ্ছে পরিবেশ। তার মানে বেসিক্যালি একটা পরিবেশ যেই যতগুলো অংশ দিয়ে তৈরি, আমরা যদি সবগুলো অংশকে ডিফাইন করতে পারি, তাহলে আমরা কালেকটিভলি সবগুলোকে মিলে বলবো হচ্ছে পরিবেশ। সো এখন চলো একটা একটা করে ডিফাইন করা যাক। প্রথমে আসতেছে হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বলতে বোঝায় হচ্ছে এই পৃথিবীর যেই জায়গাতে পানির অস্তিত্ব আছে, তার মানে আমাদের বায়ুমণ্ডলের প্রথম যে লেয়ার, দ্যাট মিনস এখানে লিখে রাখছে, খেয়াল করো ভাই, ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের মধ্যে জলীয় বাষ্প আছে, সেইটা নদী নালা খালবিল যা কিছুতে পানি আছে সেগুলা, ভূগর্ভস্থ পানি আছে সেগুলা, ইভেন সমুদ্রতেও পানি আছে সেগুলা। সো এই সবগুলা পানির এলাকা মিলায় যেই পুরা এলাকাটুকুকে আমরা কালেকটিভলি বলতে পারি তাকে বলা হয় বায়ুমণ্ডল। এই পানির মধ্যে লুকায়িত যে জীবগুলো আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে জীবমণ্ডলের আন্ডারে, যেমন ধর মাছ টাছ হাবিজাবি যারা আছে। সো তার মানে আমরা আশা করি বুঝে পারলাম যে বায়ুমণ্ডল কাকে বলে। কালেকটিভলি যত জায়গাতে পানি আছে তাদের সবাইকে একসাথে বলা হয় বায়ুমণ্ডল। তারপর আসে ভূমণ্ডল। ভূমণ্ডল হচ্ছে পৃথিবীর সারফেস থেকে নিচে যতটুকু অংশের সাথে ডিরেক্টলি জীবমণ্ডলের ইন্টারাকশন আছে, দ্যাট ইজ অ্যারাউন্ড বিলো 16 কিলোমিটার। তার মানে জিরো থেকে নিচে মোটামুটি 16 কিলোমিটার পর্যন্ত, এই পর্যন্ত যতগুলো খনি টনি আছে সব কিছুর অস্তিত্ব আছে, এবং এই পর্যন্ত মানুষের বা জীবমণ্ডলের ইন্টারাকশন আছে। তার নিচে যেই লেয়ারগুলো আছে পৃথিবীর, সেখানে মানুষের কোনো ইন্টারাকশন নাই। সো ওগুলোকে আমরা ভূমণ্ডলের আন্ডারে ধরি না। তার মানে ভূপৃষ্ঠ থেকে নিচে 16 কিলোমিটার পর্যন্ত মোটামুটি ভূমণ্ডল বিস্তৃত। সো এটা হচ্ছে পরিবেশের একটা অংশ। লাস্ট যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি ডিল হবে আজকে, সেটাকে আমরা বলি হচ্ছে বায়ুমণ্ডল। সো বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর সারফেস থেকে উপরে যে গ্যাসীয় লেয়ারটা আছে, সেই লেয়ারটা অনেক অসীম পর্যন্ত বিস্তৃত। সো মোটামুটি 90 কিলোমিটার পর্যন্ত আমরা ধরি, কারণ 90 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার আছে, এটার সাথে মোটামুটি একটা ইন্টারাকশন হয়, কিন্তু থার্মোস্ফিয়ারের সাথে আমাদের কোনো ইন্টারাকশন হয় না। সো দ্যাটস ওয়াই মোটামুটি ভূপৃষ্ঠের উপরে 90 কিলোমিটার পর্যন্ত যেই লেয়ারটুকু আছে তাকে আমরা বলি হচ্ছে বায়ুমণ্ডল। তো এখন বেসিক্যালি আমাদের কথাবার্তা হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে। তো বায়ুমণ্ডল হচ্ছে একটা গ্যাসীয় চাদর যেটা পৃথিবীকে ঢেকে রাখছে। এই বায়ুমণ্ডল নিয়ে একটু কথা বলা যাক। বায়ুমণ্ডলকে যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাওয়া যাবে, তত তাদেরকে স্পষ্টভাবে 4টা লেয়ারে ভাগ করা যায়, ডিপেন্ডিং আপন টেম্পারেচার ইনভার্সন বা টেম্পারেচার চেঞ্জ। সো প্রথম লেয়ারটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটা মোটামুটি 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সো এই ট্রপোস্ফিয়ারের মধ্যে আমাদের যতগুলো ইন্টারেস্টিং ফেনোমেনা আমরা দেখি বায়ুমণ্ডলের, যেমন ধরো বায়ু প্রবাহ আছে, বজ্রপাত আছে, বৃষ্টি আছে, এই যতগুলো ইন্টারেস্টিং ফেনোমেনা সবগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ারের মধ্যে হয়। তার উপরে আর এই ফেনোমেনাগুলো দেখা যায় না, কারণ তার উপরে টেম্পারেচারে খুব একটা ভ্যারিয়েশন দেখা যায় না, যেমনটা এই জায়গাতে দেখা যায়। এটা কারণটা খুবই সিম্পল। এই প্রথম 16 কিলোমিটার পর্যন্ত এলাকাটা হচ্ছে ডিরেক্টলি জীবমণ্ডলের একদম কনসার্নে থাকে বা একদম জীবমণ্ডলের কানেকশনে থাকে। সো এই পৃথিবীর মধ্যে যেই পরিবর্তন হয়, সেই সবগুলো পরিবর্তনের ফলাফল হচ্ছে একবারে এই ট্রপোস্ফিয়ারটা ভোগ করে। সো দ্যাটস ওয়াই ট্রপোস্ফিয়ারের মধ্যে যত প্রকার পরিবর্তন হয় বা যত প্রকার ডাইনামিক্স আছে, সেই সকল ডাইনামিক্সগুলো এখানে দেখা যায়। স্ট্রাটোস্ফিয়ার থেকে শুরু করে পরবর্তী সবগুলো লেয়ার, দ্যাটস ওয়াই কোনো ইন্টারাকশন না থাকার কারণে এরা সবাই স্থির বায়ু সম্পন্ন, বা এখানে কোনো বায়ু প্রবাহ নাই। সো স্ট্রাটোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে 56 কিলোমিটার পর্যন্ত। এটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে ওজোন লেয়ার, যেটা ক্ষতিকর ইউভি রে থেকে আমাদের পৃথিবীবাসীকে রক্ষা করে। তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, এখানে তেমন কোনো ইন্টারেস্টিং ফেনোমেনা নাই। তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, যেটা হচ্ছে সবচেয়ে হাই এনার্জি পার্টিকেল, গামা রেজ বা আরও অন্যান্য শক্তিশালী যে রশ্মিগুলো সূর্য থেকে সরাসরি পৃথিবীতে আসে, সেগুলোকে রোধ করে যেই স্তরটা, তাকে বলা হয় থার্মোস্ফিয়ার। সো আমরা এদেরকে আইডেন্টিফাই করি হচ্ছে টেম্পারেচার চেঞ্জের উপর বেস করে। খেয়াল করো যে এখানে হাইট, এখানে আমরা হাইট দিছি। সো এখানে আমি একটু ভালো মতো লিখি। সো পৃথিবী থেকে উচ্চতার সাথে সাথে টেম্পারেচারের ভ্যারিয়েশনটা হচ্ছে এরকম। তার মানে শুরুতে ট্রপোস্ফিয়ার রিজনে টেম্পারেচার কমতেছে, তারপরে বাড়তেছে, তারপরে কমতেছে, তারপরে বাড়তেছে। সো এই জিনিসটা এক্সপ্লেইন করার জন্য চলো একটু বোঝা যাক যে এটা কি হওয়া উচিত, এটা ফার্স্ট একটু বুঝি। তো যেহেতু সময়ের সাথে উচ্চতার সাথে সাথে হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকে, খুবই স্বাভাবিক, কারণ যত পৃথিবীর উপরে যাওয়া যাবে ওই উপরের অংশ হচ্ছে মহাকর্ষীয় বল কম থাকবে, সো ওখানে গ্যাসের ঘনত্ব কম থাকবে।
সো সার্টেনলি যত উপরে যাওয়া যাবে গ্যাসের ঘনত্ব যত কমে, যেহেতু তাপমাত্রা বলতে বোঝায় হচ্ছে কোন একটা পদার্থের যে অণুগুলা থাকে বা যে কণাগুলা থাকে তাদের গড় গতিশক্তি। সো যদি পদার্থের পরিমাণ কমতে থাকে ওখানে সার্টেনলি টেম্পারেচারও কমতে থাকবে। সো স্বাভাবিকভাবে হচ্ছে টেম্পারেচার কমার কথা। সো এখানে টেম্পারেচার কমতেছে ট্রপোস্ফিয়ারে এবং এখানে টেম্পারেচার কমতেছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ারে, রাইট। কিন্তু খেয়াল করো যে দুই জায়গাতে থার্মোস্ফিয়ার আর স্ট্রাটোস্ফিয়ার এই দুই জায়গাতে হচ্ছে টেম্পারেচার বাড়তেছে উচ্চতার সাথে সাথে। কারণটা কি? কারণটা হইতেছে খুব সিম্পল। এই জায়গাটা ওজোন লেয়ার যেখানে আছে এটা হচ্ছে ইউভি রে শোষণ করে। সো ইউভি রে শোষণ করলে এখানকার যে এক্সাইটেড পার্টিকেলগুলো থাকে তাদের গতিশক্তি অনেক বেশি থাকে। সো তারা হচ্ছে মানে উচ্চতার সাথে সাথে টেম্পারেচার বাড়তে থাকে, কারণ উপরের লেয়ারগুলো হচ্ছে বেশি ইউভি রে শোষণ করে। আর এখানেও সেম কেস, এখানে তারা হচ্ছে অনেক হাই এনার্জি পার্টিকেল শোষণ করে বিধায় থার্মোস্ফিয়ারেও টেম্পারেচার অনেকখানি বেড়ে যায়। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের অ্যাটমসফিয়ার বা আমাদের বায়ুমণ্ডল যেটা আছে সেই বায়ুমণ্ডলের মধ্যে পুরো জিনিসটার একটা সেট আপ। তো এখন এখানে আমরা একটু বলার চেষ্টা করি, খেয়াল করো যে তার মানে আমরা যে কয়েকটা কম্পোনেন্ট দেখলাম যে বায়ুমণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল বা ভূমণ্ডল, এই সবাইকে সম্মিলিতভাবে যে পরিবেশ বলা হয়, এইখানে খেয়াল করো ভাই একটা উভমুখী চিহ্ন দিয়ে রাখছি। তার মানে প্রতি ক্ষেত্রে যেটা হয় যে জীবমণ্ডলের সাথে বায়ুমণ্ডল, ভূমণ্ডল বা বায়ুমণ্ডলের একটা গিভ অ্যান্ড টেক সম্পর্ক আছে। সো গিভ অ্যান্ড টেক সম্পর্ক বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি যে জীবমণ্ডল বায়ুমণ্ডলের সাথে কিছু একটা আদান প্রদান করে। যেমন ধরো জীবমণ্ডল বায়ুমণ্ডল থেকে পানি গ্রহণ করে, আবার রেচন প্রক্রিয়ার মাধ্যমে জীবমণ্ডল থেকে পানি বের হয়ে যায়, রাইট। তার মানে এখানে সরাসরি গিভ অ্যান্ড টেক সম্পর্ক আছে। ঠিক তেমন যদি ভূমণ্ডলের সাথে আমরা বলি যে জীবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে চলে যায় হচ্ছে মরে যাওয়ার মাধ্যমে, তারপরে তারা ডিকম্পোজ করে ভূমণ্ডলের অংশ হয়ে যায়, এবং এই ভূমণ্ডল থেকে আমরা আবার বিভিন্ন সোর্স, যেমন ধরো যে আমরা কয়লা আহরণ করি বা আমরা জ্বালানি আহরণ করি, সবগুলো আসলে ভূমণ্ডল থেকেই আবার আসতেছে। তার মানে আমাদের জীবমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে একটা সামঞ্জস্য আছে বা একটা উভমুখী প্রক্রিয়া বিদ্যমান। ঠিক তেমনই আমরা সরাসরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি বা অক্সিজেন গ্রহণ করি, গাছ সালোক সংশ্লেষণের সময় বিপরীত প্রক্রিয়াটা ঘটায়। সো এগুলোর উপর বেস করে আমরা বলতে পারি যে এদের মধ্যে একটা সরাসরি ইন্টারাকশন আছে। সো এই যে ইন্টারাকশনগুলো, যেহেতু প্রক্রিয়াটা উভমুখী, তার মানে সার্টেনলি সময়ের সাথে সাথে এই পুরো প্রক্রিয়াটা একটা ব্যালেন্সের ভেতরে চলে আসে, রাইট। সো যখন এই সবগুলা মণ্ডল একটা ব্যালেন্সের মধ্যে থাকে পরিবেশের, তখন আমরা বলি পরিবেশটা ভারসাম্যে আছে। যদি সামহাও এই ভারসাম্যটা বিচ্যুত হয় তখন যে বিরূপ প্রভাবটা পড়ে, অবভিয়াসলি বিরূপ প্রভাবই পড়বে, কারণ ভারসাম্য মানে হচ্ছে সবকিছু পারফেক্টলি ব্যালেন্সড অবস্থায় আছে। এটার থেকে বাম দিকে বা ডান দিকে ঈদের যে কোনো একদিকে যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা হচ্ছে বিরূপ প্রভাব নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। সো সেই বিরূপ প্রভাবটাকে আমরা বলি হচ্ছে দূষণ। তার মানে দূষণ কাকে বলে? এই যে পরিবেশের বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানগুলোর মধ্যে যে সাম্যাবস্থা বিদ্যমান, এই সাম্যাবস্থাটা যদি সামহাও ইমব্যালেন্স হয়ে যায় বা সাম্যাবস্থাটা যদি হচ্ছে মনে করো যে ব্যালেন্স আর রইল না, মানে যে কোনো এক পাশে সরে গেল, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে দূষণ। তো এখন আমরা দূষণ নিয়ে পরে কথা বলবো। সো আপাতত আমরা চলে আসি আমাদের যে মেইন উপাদান, আমরা হচ্ছে বাতাসের বা বায়ুমণ্ডলের মূল উপাদান নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্যাস। সো গ্যাসীয় যে পদার্থগুলো আছে, গ্যাসীয় পদার্থগুলোকে বর্ণনা করার জন্য আমাদের কয়েকটা অবস্থা লাগে বা কয়েকটা ফাংশন লাগে। তো সেই ভ্যারিয়েবলগুলোকে আমরা বলি হচ্ছে স্টেট ভ্যারিয়েবল বা অবস্থা চলক। যেমন এখানে আমরা 4টা স্টেট ভ্যারিয়েবল লিখছি PVNT। সো এইগুলোর একটু অবস্থাটা বলার চেষ্টা করি, এগুলোর মানে কি। যেমন ধরো যে আমি যদি এভাবে একটু বর্ণনা করি যে এটা কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম, ধরো 2 ডিমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। এই 2 ডিমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে তুমি কোনো একটা পয়েন্টের অবস্থান বর্ণনা করতে চাও, ধরো এখানে আমি একটা পয়েন্ট দিলাম P, তুমি এই পয়েন্টের অবস্থান বর্ণনা করতে চাও। সে অবস্থান বর্ণনা করতে আমাদের বের করতে আমরা x অক্ষ বরাবর কত দূরে গেলাম, ধরো সেটা 1, তার মানে এটুকুটা হচ্ছে 1, মনে করো y অক্ষ বরাবর আমাদের 2 দূরত্ব যাওয়া লাগলো, সো এটা মনে করো 2, তার মানে আমি এটার স্থানাঙ্ক বলবো হচ্ছে 1 2। তার মানে এখানে একটা পয়েন্ট আছে P, যে পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 1 2, তার মানে আমার এই বরাবর 1, এই বরাবর 2 দূরত্ব যাওয়া লাগবে। ঠিক তেমনই আমি যদি একটা পাত্রের মধ্যে রক্ষিত গ্যাসের স্টেট বর্ণনা করতে চাই, তার মানে মনে করো একটা বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে, একটা বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে সামহাও। তো আমি এই হাইড্রোজেন গ্যাসের অবস্থা বর্ণনা করতে চাই। সো অবস্থা বর্ণনা করার জন্য আমাদের কয়েকটা স্টেট ভ্যারিয়েবল লাগবে বা একটা অবস্থার ভ্যারিয়েবল লাগবে। ঠিক যেমনটা কোঅর্ডিনেট বর্ণনা করার জন্য কতগুলো ভ্যারিয়েবল লাগে x y z এরকম, ঠিক তেমনই এই গ্যাসটার অবস্থা বর্ণনা করার জন্য আমাদের 4টা ভ্যারিয়েবল দরকার। 1, এই গ্যাসটা কত চাপে আছে, 2, এই গ্যাসটার কতটুকু আয়তন দখল করে আছে, 3, এখানে গ্যাসের পরিমাণ কত বাই মোল অথবা বাই পার্টিকেল নাম্বার, এবং 4, এখানে কত টেম্পারেচারে গ্যাসটা আছে, তার মানে এখানে অণুগুলার গড় গতিশক্তি কত, যেটা আমরা অলরেডি অনেকবার পড়ছি যে টেম্পারেচারের সাথে গড় গতিশক্তির সম্পর্ক কি। তো ভাইয়া দেখো এখানে ওটাই বোঝানোর চেষ্টা করছি যে এখানে PVNT এই 4টা জিনিস আছে, যে 4টা জিনিস দিয়ে আমরা কোনো একটা গ্যাসীয় পদার্থের স্টেট বর্ণনা করি। তো এখন ঘটনা হইল যে এই যে 4টা ভ্যারিয়েবল আছে, 4টা ভ্যারিয়েবল আসলে স্বাধীন না। এটার অর্থ হচ্ছে
আমরা এই 4টা ভ্যারিয়েবলের মধ্যে 3টা যে কোনো মান নিয়ে ভ্যারি করতে পারি, কিন্তু যদি 3টা মান ভ্যারি করি তাহলে চতুর্থ যে মানটা হবে সেই চতুর্থ মানটা একটা অ্যামাউন্টে ফিক্সড হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে 4টার মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান। সম্পর্কটা কি ভাই খেয়াল করো, সম্পর্কটা হচ্ছে এইটা PV = nRT। এই যে সম্পর্কটা, এটা নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় যে কোনো গ্যাসের বেলায় সত্য। সো আমরা যদি এখানে লিমিট উল্লেখ করতে চাই তাহলে এইটার একটা লিমিট আছে। সো আমরা সেই লিমিটটাকে বলি হচ্ছে P টেন্ডস টু 0। সো P টেন্ডস টু 0 বলতে আমরা কত চাপ বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি হচ্ছে 1 থেকে মোটামুটি 10 ATM চাপ, সরি 1 থেকে 10 না, আপ টু 10 ATM চাপ। সো মোটামুটি 10 ATM চাপ পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা গ্যাস এরকম একটা সমীকরণ ফলো করে। তার মানে হচ্ছে যে 4টা ভ্যারিয়েবল আছে, দেখো খেয়াল করো PV nRT, আর হচ্ছে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এটা তোমরা সবসময় দেখে আসছো, সো আমরা এটা নিয়ে আপাতত কথা বলতেছি না। কিন্তু এই যে PV nRT, এই 4টার মধ্যে এই সম্পর্কটা বিদ্যমান এবং এই সম্পর্ককে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ, যেটাও আমরা অলরেডি জানি। সো চলো ভাই একটু লিখে রাখি, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। সো এখন খেয়াল করো যে এখানে যে PVNT আমরা ব্যবহার করছি তাদের এককগুলো কি কি। যেমন ধরো আমরা আমাদের থ্রু আউট দ্য লেকচার আমরা আয়তনের যে একক সেটাকে লিটারে লিখবো, এখান থেকে আমরা মিটার কিউবে কনভার্ট করতে পারি, যেটাকে 1000 দিয়ে ভাগ দিলে পাওয়া যায়, অথবা আমরা এখান থেকে মিলিলিটার বা সেন্টিমিটার কিউবে যেতে পারি, যেটা 1000 দিয়ে গুণ দিলে পাওয়া যায়। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট। অ্যাটমসফেরিক প্রেশার যেটা, এটা জেনারেল একক স্ট্যান্ডার্ড প্রেশারকে বোঝানোর জন্য, যেটা হচ্ছে 100-325 প্যাসকেল, যেটা ইজ ইকুইভ্যালেন্ট টু 76 সেন্টিমিটার পার চাপ। খেয়াল করো এখানে চাপের একক আছে, এখানে দৈর্ঘ্যের একক আছে। সো দুইটা যেহেতু সমান না, সো আমরা মাঝখানে একটা সমতুল চিহ্ন দিছি দুইটাকে সমান সমান প্রায় বোঝানোর জন্য। খেয়াল করো যে এখানে টেম্পারেচার আমরা উল্লেখ করছি হচ্ছে কেলভিন স্কেলে, মানে পরম তাপমাত্রা উল্লেখ করছি। সো এটা তোমরা সবাই জানো যে ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে কেলভিনে যাইতে হয়, 273 যোগ এবং বিয়োগ করতে হয়। যদি ডিগ্রি সেলসিয়াস থাকে 273 যোগ করতে হয়, যদি কেলভিন থাকে তাহলে 273 বিয়োগ করতে হয় ডিগ্রি সেলসিয়াসে নেওয়ার জন্য। মোলার গ্যাস ধ্রুবকের যে মান আছে এটা আমরা অনেকগুলো এককে প্রকাশ করতে পারি। সো আমরা এখানে দুইটা একক উল্লেখ করছি যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করব। একটা হচ্ছে SI একক, যেটা জুল পার কেলভিন পার মোল, সেটা অবভিয়াসলি 8.31। আর একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, সেটা হচ্ছে 0.0821। তো আশা করি এই পর্যন্ত ভাই এটা বুঝাতে পারলাম যে কিভাবে সবগুলো জিনিসপত্র কাজ করতেছে। সো এখন আমরা এই পুরা জিনিসটার বাদবাকি অংশগুলোতে চলে যাই। তো এখন চলো ভাইয়া যে আমরা দেখব যে যখন আমরা অঙ্ক করবো, যখন আমরা গ্যাসের বিভিন্ন সম্পর্কগুলো দেখবো, তখন আমরা প্রায় উল্লেখ করব বিভিন্ন কন্ডিশন, যেমন ধরো যে STP কন্ডিশন যেটাকে বলে বা SATP কন্ডিশন যেটাকে বলে। সো আমরা সেই কন্ডিশনগুলো একটু উল্লেখ করি যে কোন কন্ডিশনটাকে বলতে আমরা কি বুঝাইতেছি। যেমন ধরো একটা কন্ডিশন হচ্ছে STP, একটা হচ্ছে SATP, একটা হচ্ছে NTP। সো বেসিক্যালি এই প্রত্যেকটা কন্ডিশনে একটা করে টেম্পারেচার কেলভিন এককে আমি এখন উল্লেখ করব, একটা করে প্রেশার আমরা ATM এককে এখানে উল্লেখ করবো, এগুলো আমরা লিখি। সো যদি আমি সেগুলোকে উল্লেখ করার চেষ্টা করি তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম। STP-তে টেম্পারেচার বলতে আমরা বুঝি হচ্ছে 273 কেলভিন বা 273.15 কেলভিন, আমি 273 লিখবো। আর টেম্পারেচার বলতে বোঝাই আমরা 1.0 ATM কে। SATP-তে আমরা 298 কেলভিন বুঝাই এবং এখানে আমরা 293 কেলভিন বুঝাই। দুই ক্ষেত্রেই প্রেশার হচ্ছে 0.98 ATM, যেটাকে আমরা অলমোস্ট 1 ATM ধরবো। সো এখানেও 0.98, যেটাকে আমরা অলমোস্ট 1.0 ATM ধরবো। সো এই তিনটা জিনিস আমরা একটু খেয়াল করব যে আমরা কখন কোন কন্ডিশন ব্যবহার করতেছি এবং সেই কন্ডিশনের মধ্যে কি কি ব্যবহার আছে। সো আমরা আশা করি এই পুরো জিনিসটা বুঝাতে পারলাম। এখন আমরা কিছু অঙ্ক করব, যেটা আমাদের জন্য মেইন ফ্যাক্ট, যে অঙ্কগুলো করে আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার চেষ্টা করব। সো চলো আমরা প্রথম সেট অফ অঙ্কটা করি, যেটা দিয়ে আমরা হচ্ছে এই সূত্রের কাহিনীকলাপ বোঝার চেষ্টা করব। সো ওই অঙ্কগুলো করার আগে চলো এখানে একটু অ্যানালাইসিস করা যাক যে আমরা সূত্রটাকে কিভাবে ব্যবহার করতেছি, কি ব্যবহার করতেছি অ্যান্ড সো অন। খেয়াল করো যে এখানে যে সম্পর্কটা আমরা লিখছি PV = nRT, এখানে যে 4টা ভ্যারিয়েবল আছে তার মধ্যে একটা সুন্দর সম্পর্ক বিদ্যমান। সো সেই সম্পর্কটাকে আমি একটা ধ্রুবক রেসপেক্টে লিখতে পারি, সেটা হচ্ছে R সমান হবে PV/NT, রাইট? সো এটা হচ্ছে আমাদের সেই সম্পর্কটা। মনে করো একটা গ্যাস দুইটা স্টেটে ছিল, কোনো একটা স্টেটের জন্য চাপ, আয়তন এগুলো হচ্ছে P1 V1, মোল সংখ্যা N1 এবং টেম্পারেচার পাওয়া গেল T1। অন্য কোনো একটা কন্ডিশনের জন্য এই মানগুলো পাওয়া গেল P2 V2 N2 এবং T2। তাহলে এই সমীকরণ থেকে যেহেতু দেখা যাচ্ছে যে চাপ আয়তনের গুণফল এবং মোল সংখ্যা তাপমাত্রা গুণফলের অনুপাত হচ্ছে সবসময় একটা ধ্রুবকের সমান। সো সুতরাং আমরা এখান থেকে ইজিলি বলতে পারবো যে P1 V1 বাই N1 T1 সমান হচ্ছে P2 V2 বাই N2 T2। তার মানে যদি কখনো কোনো একটা গ্যাসের বা একাধিক গ্যাসের
একাধিক স্টেট উল্লেখ করা থাকে, তার মানে বিভিন্ন স্টেট উল্লেখ করা থাকে, তখন আমরা ওই বিভিন্ন স্টেটের মধ্যে সম্পর্কটা এরকম একটা সমীকরণ দিয়ে উল্লেখ করতে পারবো। যদি একটা সিঙ্গেল স্টেট বর্ণনা করা থাকে তখন আমরা এই সমীকরণ দিয়ে ওই প্রবলেমটা সলভ করতে পারবো। তার মানে আমরা একটু জেনারেলভাবে বলে রাখি, এখানে হচ্ছে একের অধিক স্টেট বা একাধিক স্টেটের বেলায় এটা আমরা খাটাবো যদি একাধিক স্টেট উল্লেখ থাকে, আর এটা আমরা খাটাবো হচ্ছে একটা স্টেট উল্লেখ থাকলে। তো চলো ভাই আমরা একটা অঙ্ক করি, অঙ্কটা করার সময় আমরা দেখে ফেলবো যে কখন কোন স্টেট উল্লেখ করতে হয়, কিভাবে করতে হয়। ওকে, তো চলো ভাই যে আমরা একটা প্রবলেম এখানে সেট করছি। খেয়াল করো ভাই যে এখানে কয়েকটা অঙ্ক আছে। এসটিপিতে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব গ্রাম পার মিলিলিটারে বের করতে হবে। তো এখানে খেয়াল করো একটাই স্টেট উল্লেখ করা আছে, সেটা হচ্ছে এসটিপি, এবং একটাই গ্যাস আছে। সো তার মানে আমার একটা স্টেট যেহেতু, তার মানে আমাকে এই সমীকরণটা ব্যবহার করতে হবে, রাইট? সো আমরা চলো সেভাবে শুরু করি। তো আমরা প্রথম অঙ্কটা সলভ করি। আমাদের দেওয়া আছে যে আর সমান সমান হচ্ছে পিভি বাই এনটি, তাই না? আমাদেরকে বের করতে হবে ঘনত্ব গ্রাম। তো এখানে খেয়াল করো যে পদার্থের পরিমাণটা দেওয়া আছে মোলে, মোল থেকে যদি আমাদের গ্রামে যাইতে হয় তাহলে আমরা অবভিয়াসলি জানি যে এখানে আমাদের ভর বাই মোলার ভর উল্লেখ করতে হবে। তার মানে আমরা এখানে ডাব্লিউ বাই এম নিয়ে আসবো, যেখানে ডাব্লিউ হচ্ছে নাইট্রোজেন গ্যাসের ভর আর এম হচ্ছে মোলার ভর। সো যদি আমি এটাকে একটু পাল্টাই তাহলে খেয়াল করবা যে আমার যেহেতু ঘনত্ব জানা লাগবে, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, রাইট? সো আমি তাহলে ভর বাই আয়তন যদি একপাশে রাখি, সো এটা হয়ে যাবে হচ্ছে পি এম ডিভাইডেড বাই আর টি। সো এটা তোমরা একটু রিঅ্যারেঞ্জমেন্ট করলেই পারবা। সো তার মানে আমি ডাব্লিউ বাই ভি কে বলতেছি ডেনসিটি বা ঘনত্ব। সো আমি বলবো যে ডি সমান সমান হচ্ছে পি এম ডিভাইডেড বাই আর টি। এটা অনেকে ডিরেক্টলি সূত্র হিসেবেও মনে রাখো, যদি মনে নাও রাখো তাও কোনো সমস্যা নাই, আমরা এখানে করতে পারবো। তো এখন বেসিক্যালি এখন আইডিয়াটা হচ্ছে যে আমাদের এখানে কোনটা কোন একক বসাইতে হবে। খেয়াল করো আমাদের বের করতে হবে গ্রাম পার মিলিলিটারে। সো ডিরেক্টলি গ্রাম পার মিলিলিটারের কোনো একক আমাদের জানা নাই, আমাদের জানা আছে হচ্ছে লিটারের একক। সো আমরা যেটা করতে পারবো, আমরা হচ্ছে এখানে গ্রাম পার লিটারে এককটা খুঁজে বের করতে পারবো, তারপরে হচ্ছে আমরা এই অঙ্কটা করতে পারবো। সো খেয়াল করো আমি যদি এখানে এসটিপি উল্লেখ করি, এসটিপিতে প্রেশারের মান হচ্ছে 1.0 এটিএম। খেয়াল করে এটা এটিএম বসাইছি, এবং এখানে এম এর মান যেহেতু নাইট্রোজেন গ্যাস, তার মানে এটার জন্য হচ্ছে 28 গ্রাম পার মোল, এটা সবসময় ফিক্সড। তারপরে হচ্ছে আর এর মান যেহেতু এটিএম বসাইছি, তার মানে আমি আর এর এখানে মান বসাবো 0.0821, যেটা হচ্ছে লিটার এটিএম এ থাকবে, লিটার এটিএম পার কেলভিন পার মোল। এবং এখানে টেম্পারেচারের মান যেহেতু এসটিপি বলা হয়েছে, তার মানে 273 কেলভিন। সো 273 কেলভিন। এখানে খেয়াল করো আমি এককগুলো একটু উল্লেখ করার চেষ্টা করি। এখানে কেলভিন কাটাকাটি যায়, এখানে এটিএম কাটাকাটি যায়, এখানে মোল ইনভার্স কাটাকাটি যায়। সো আলটিমেটলি থাকে হচ্ছে কোনো একটা সংখ্যা, তার মানে উপরে থাকে 28, নিচে থাকে হচ্ছে 0.0821 ইন্টু 273। সো যদি একক সবগুলো কাটাকাটি যায়, খেয়াল করো উপরে থাকে গ্রাম, নিচে থাকে হচ্ছে লিটার। যেহেতু আমার টার্গেট হচ্ছে গ্রাম পার মিলিলিটারে নেওয়া, সো আমার নিচের 1 লিটারটাকে আমার মিলিলিটারে নিয়ে যেতে হবে। সো আমি এখানে লিখবো যে 10⁻³ মিলিলিটার। সো তাহলে ওভারঅল অ্যান্সার কি দাঁড়ায়? ওভারঅল অ্যান্সার দাঁড়ায় হচ্ছে 28/0.0821 ইন্টু 273 ইন্টু 10⁻³ গ্রাম পার মিলিলিটার। সো আশা করি আমি পুরো প্রবলেমটা বুঝাতে পারলাম যে কিভাবে আমরা জাস্ট এককগুলো চুজ করার মাধ্যমে এই জিনিসটাকে উল্লেখ করতে পারি। তো এখন চলো ভাইয়া আমরা সেকেন্ড অঙ্কটা দেখি যে এখানে কি আছে। এই যে জিনিসটা একটু পড়বো, আমরা পড়ার পর আমরা একটু বোঝার চেষ্টা করব যেখানে কি ঘটনা ঘটতেছে। তো সেকেন্ড অঙ্কে আবার যদি একটু খেয়াল করি যে স্থির তাপমাত্রায় ধূলিকণা মিশ্রিত একটি গ্যাস পাত্রের আয়তন 100 ml। ওকে, ফার্স্ট অফ অল আয়তন দেওয়া আছে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ 75% বৃদ্ধি করা হলো, এটা একটা ইম্পর্টেন্ট কথা, এবং তাতে করে আয়তন হ্রাস পেয়ে 65 ml হয়। সো ফাইন, আয়তন হ্রাস পেয়ে 65 ml হয়। আমাদের বলতে হবে ধূলিকণার আয়তন কত ছিল। সো এখানে সার্টেনলি আমরা বুঝতে পারতেছি এখানে একাধিক স্টেট দেওয়া আছে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ চেঞ্জ করা হয়েছে, তেমন যেহেতু একাধিক স্টেট উল্লেখ করা আছে, সো আমরা এখানে বলবো যে এখানে হচ্ছে P1 V1 বাই N1 T1 সমান সমান হচ্ছে P2 V2 বাই N2 T2। যেহেতু কোনো গ্যাস নির্গমন বা কোনো গ্যাস প্রবেশের কোনো ইনফরমেশন দেওয়া নেই, তার মানে এখানে N1 আর N2 সমান, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়নি, তার মানে এখানে T1 আর T2 হচ্ছে সমান। সো যদি এই দুইটা এরকম কেস হয়, তাহলে চলো আমরা এখন হচ্ছে বাদবাকিগুলোর মধ্যে সম্পর্ক বের করে ফেলি। সো আমরা ফাইনালি যেটা পাইতেছি সেটা হচ্ছে P1 V1 সমান সমান হচ্ছে P2 V2। এই হচ্ছে বেসিক আইডিয়াটা।
যদি এটা বেসিক আইডিয়া হয়। এখন খেয়াল করে এখানে একটু উল্লেখ করি, এখানে V1 আর V2 কি ছিল? গ্যাসীয় পদার্থের দখলকৃত আয়তন, তাই না? তো এখানে খেয়াল করো, এখানে একটা পাত্র ছিল যে এখানে হচ্ছে ধূলিকণা ছিল কিছু এবং সাথে কিছু গ্যাস ছিল, রাইট? অক্সিজেন গ্যাস আমাদের কেসে যতদূর সম্ভব, ওকে, এখানে কোনো গ্যাসের উল্লেখ করা নাই। তো এখানে কিছু গ্যাস ছিল যেখানে ধূলিকণা ছিল সাথে। যেহেতু ধূলিকণা সলিড ম্যাটেরিয়াল, তার মানে এখানে V1 আয়তনের মধ্যে কিছুটা ধূলিকণার আয়তন আছে এবং বাদবাকিটা হচ্ছে গ্যাসের আয়তন, রাইট? সো এখানে বলে দেওয়া হয়েছে টোটালটার আয়তন হচ্ছে 100 মিলিলিটার ইনিশিয়ালি। তার মানে এখান থেকে যদি আমি ধূলিকণার আয়তন ধরি x, তাহলে আমার x মিলিলিটার বাদ দিতে হবে। তার মানে আমি এখানে V1 এর মান পাবো হচ্ছে 100 মাইনাস x, রাইট? সো আমি যদি এখানে বলি যে ওকে P1 কিছু একটা, এখানে হবে হচ্ছে 100 মাইনাস x। এখন আসি V2 তে কত। সো V2 যেহেতু আয়তন হ্রাস পেয়ে 65 ml, এই কথাটা ইম্পর্টেন্ট, আয়তন হ্রাস পায় হচ্ছে 65 ml, হ্রাস পেয়ে 65 ml হয় অথবা হচ্ছে হ্রাস পায় 65 ml, দুইটা কথা উল্লেখ আছে। সো এখানে আয়তন হ্রাস পেয়ে 65 ml হয়, এটার অর্থ হচ্ছে যতটুকুই হ্রাস পাক ফাইনালি টোটাল আয়তন হইলে হচ্ছে 65। তার মানে 35 পরিমাণ হ্রাস পাইছে, এখন হয়েছে হচ্ছে 65। তার মানে আমি এখানে V2 তে লিখবো যে 65 বা 65 মাইনাস x, রাইট? এখন আসি যে পরেরটা, যদি এখানে P2 এর কথা বলতে চাই। চাপ এখানে খেয়াল করো যে চাপ 75% বৃদ্ধি করা হয়েছে, তার মানে আগের চাপ যোগ তার 75%, এটা একটা কথা। আর চাপ হচ্ছে 75% করা হয়েছে, তার মানে ফাইনাল চাপ হবে আগের চাপেরই 75%। যেহেতু এখানে 75% বৃদ্ধি করা হয়েছে, সো এখানে P2 হবে হচ্ছে, খেয়াল করে যদি একটু লিখি আমরা, আগের চাপ যোগ আগের চাপের 75%, রাইট? সো 0.75 ইন্টু P। তো এখান থেকে খেয়াল করো যে আমি যদি P1 টা আগের চাপ বলি, তাহলে এখানে P1 ওভারঅল কাটাকাটি যায়। সো আমরা ফাইনালি পাই 100 মাইনাস x ইজ ইকুয়াল টু 65 মাইনাস x ইন্টু 1.75। সো এখান থেকে আমরা ইজিলি এক্স এর মানটা বের করতে পারবো, যেটা অবভিয়াসলি মিলিলিটারে আসবে, কিন্তু জেনারেলি সলিডের আয়তন মিটার কিউব বা সেন্টিমিটার কিউবে রিপোর্ট করা হয়। সো আমরা অ্যান্সারটাকে অবশ্যই সেন্টিমিটার কিউবে বলে দিব, কারণ এটা আমরা খুব ভালো মতোই জানি মিলিলিটার আর কিউবিক সেন্টিমিটার দুইটার মান হচ্ছে সেম, কিন্তু মিলিলিটার এই এককটা হচ্ছে ফ্লুইডদের বেলায় বেশি খাটে, যেমন গ্যাস বা গ্যাস বা লিকুইড। কিউবিক সেন্টিমিটার বা মিটার কিউব এগুলো সলিডের বেলায় বেশি খাটে। সো আমরা অ্যান্সারটাকে সেন্টিমিটার কিউবে রেখে দিব, যদি নাও রাখো তাও কোনো সমস্যা নেই, অঙ্কটা হয়ে যাবে। লাস্টের যেটা প্রবলেমটা, এটা আমি সলভ করে দিব না, এটা তোমাদেরকে একটু চিন্তা করতে হবে যে লাস্টেরটাতে কি হতে পারে। তো লাস্টের প্রবলেমটা খুবই সোজা, আমি একটু বোঝানোর চেষ্টা করি। যে এখানে দুইটা বক্স ছিল, দুইটা বক্সকে একই কন্ডিশনে রাখা হয়েছে, তার মানে একই কন্ডিশন বলতে ধরে নাও যে SATP-তে রাখা হয়েছে। তার মানে এখানে দুইটারই টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং দুইটারই প্রেশার হচ্ছে অলমোস্ট 1.0 atm, রাইট? সো এই হচ্ছে মোটামুটি সিচুয়েশন। দুইটার আয়তন সমান, তার মানে ধরো এটার আয়তন 1 লিটার, এটার আয়তন 1 লিটার, খালি এখানে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কম্পোনেন্ট, এখানে শুষ্ক বায়ু আছে, এখানে হচ্ছে আর্দ্র বায়ু আছে। তো তোমাকে বলতে হবে দুইটার মধ্যে কোনটা ভারী। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ু। আমি তোমাকে শুষ্ক বায়ুর কম্পোজিশন বলে দিতে পারি। শুষ্ক বায়ু পুরোটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, আর আর্দ্র বায়ুতে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন সাথে কিছু জলীয় বাষ্প থাকবে, রাইট? তার মানে এখানে 3টা গ্যাসীয় কম্পোনেন্ট আছে নিচে, আর শুষ্ক বায়ুতে হচ্ছে শুধুমাত্র 2টা গ্যাসীয় কম্পোনেন্ট আছে। সো এই জিনিসটা যদি একটু বুঝতে হয়, তোমাকে এই সমীকরণটা একটু ভালো মতো বুঝতে হবে যে এখানে P1 V1 বাই N1 T1 ইজ ইকুয়াল টু যদি হয় P2 V2 বাই N2 T2, এই জায়গাটাকে একটু ভালো মতো যদি বোঝো তাহলেই হচ্ছে কাজ শেষ। মানে তুমি যদি এই সমীকরণটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বুঝে যাবা যে এখানে অ্যাকচুয়ালি কিসের কথা বলা হইতেছে বা কিভাবে এটা সলভ করা যায়। সো চলো আমরা সামনে আগাই। আমরা সামনে হচ্ছে যেই সমীকরণটা আমরা পড়লাম, ওই সমীকরণ রিলেটেড কয়েকটা গ্রাফ একটু ঝালাই দিয়ে নিব, যেটা তোমরা অলরেডি সবাই জানো। সো আমরা একটু জাস্ট ঝালাই দিব, যে তারপরে আমরা বাকি কাজ করে ফেলবো। সো চলো একটু সামনে আগাই। তো চলো আমরা হচ্ছে পরের পার্টে যাই। আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমাদের কিছু গ্রাফ বর্ণনা করতে হবে। আমরা আদর্শ গ্যাস সমীকরণটা একটু লিখে ফেলি, PV ইজ ইকুয়াল টু nRT। তো এখান থেকে আমরা কিছু গ্রাফ বলবো। একটা হচ্ছে খুবই ক্লাসিক, সেটা হচ্ছে V বনাম P। এখানে আমরা গ্রাফটা আঁকবো। সো গ্রাফটা আমি আপাতত এঁকে ফেলি, তারপরে হচ্ছে আমরা পরে বর্ণনা করব জিনিসটা কি। এটা একটা, সো কন্ডিশনগুলো যদি আমি বলে দিই, এটা হচ্ছে N1 T1, এটা হচ্ছে N2 T2। আরেকটা গ্রাফ আমরা রাখতে চাই, একটা গ্রাফ হচ্ছে V ভার্সেস 1/P। এটা সরল রেখা হবে। সো আমরা সরল রেখাটা যদি এঁকে ফেলি, তাহলে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এগেইন এখানে N1
T1 আর এখানে হচ্ছে N2 T2। সিমিলারলি আমরা আরও কয়েকটা গ্রাফ আঁকবো। একটা হচ্ছে PV বনাম P, এই গ্রাফটা হবে হচ্ছে এরকম। এগেইন এখানেও দুইটা কেস থাকবে, একটা হচ্ছে N1 T1, একটা হচ্ছে N2 T2। আর 4 নম্বর যে কেসটা, সেই 4 নম্বর কেসটা হচ্ছে এরকম V ভার্সেস T। সো এটা একটা সরলরেখা হবে, আমরা বুঝাবো যে কখন সরলরেখা হবে কখন হবে না। এখানে একটা N1 আর P1, আরেকটা হচ্ছে N2 আর P2। সো এই প্রত্যেকটা মান একটু বোঝার চেষ্টা করি। তো বেসিক্যালি আমরা প্রথমে শুধুমাত্র গ্রাফগুলো বুঝবো, তারপর আমরা ভ্যারিয়েবলের ভ্যারিয়েশনগুলো বুঝবো। সো প্রথম গ্রাফটা হচ্ছে P ভার্সেস V। তার মানে যখন ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা একটা গ্রাফের মধ্যে দুইটা ভ্যারিয়েবল রাখতেছি, তার মানে এই দুইটা ভ্যারিয়েবল বাদে ওই সম্পর্কের মধ্যে বাদবাকি যতগুলো ভ্যারিয়েবল থাকবে সবাইকে আমরা কনস্ট্যান্ট ধরে নিছি। তার মানে যখন আমি চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করতেছি, তখন আমি বেসিক্যালি মোল সংখ্যা এবং তাপমাত্রাকে কনস্ট্যান্ট ধরছি। তার মানে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন চাপে আয়তনের গ্রাফটা কিরকম। সো যদি এটা বুঝতে হয় তাহলে তোমাকে সিম্পলি ওয়াই অক্ষে, তার মানে সমীকরণের বাম পাশে ভিকে রেখে বাকি সব কিছুকে বাম পাশে নিয়ে যেতে হবে। সো আমরা পাই হচ্ছে nRT × 1/p, রাইট? খেয়াল করো, জাস্ট পিটাকে অপর পাশে নিয়ে গেছি। সো এটা একটা কনস্ট্যান্ট এবং এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার একটা ওয়াই। সো ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স, তার মানে এটা একটা হাইপারবোলার সমীকরণ বা অধিবৃত্তের সমীকরণ। সো অধিবৃত্তের সমীকরণ হলে গ্রাফটা এরকম হওয়া উচিত, রাইট? এবং আমরা জানি যে এই অধিবৃত্তের এই বরাবর গেলে হচ্ছে যে ধ্রুবকটা থাকে, যেটাকে আমরা মনে করো যে K1 নাম দিলাম, ধরো এই K1 এর মানটা হচ্ছে বাড়তে থাকে, রাইট? সো যদি অধিবৃত্তের K1 এর মানটা এই বরাবর বাড়তে থাকে, তার মানে এই বরাবর K1 যদি ইনক্রিজিং হয়, তার মানে K1 ইনক্রিজ করতে হলে এই ভ্যারিয়েবলগুলোর মান কিভাবে বাড়াইতে বা কমাইতে হবে এটা একটু আমাদের বুঝতে হবে। সো এখানে একটা কথা উল্লেখ করা যাক, যখন আমরা N1 NT1 এবং N2 T2 পড়তেছি, তোমাকে খেয়াল রাখতে হবে যখন তুমি N1 থেকে N2 তে যাবা তখন তুমি তাপমাত্রা চেঞ্জ করতে পারবে না, তার মানে তখন তুমি T1 থেকে T1 এ আসো। যখন তুমি T1 থেকে T2 তে যাবা, তার মানে যখন তুমি টেম্পারেচার চেঞ্জ করবা তখন তুমি N1 থেকে N2 তে যেতে পারবে না। তার মানে তোমাকে হয় মোল সংখ্যা ফিক্স রেখে তাপমাত্রা চেঞ্জ করতে হবে, অথবা তাপমাত্রা ফিক্স রেখে মোল সংখ্যা চেঞ্জ করতে হবে। বাই সেইং দ্যাট, তাহলে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে N বা T যে কোনো একটা বাড়াইলে হচ্ছে তাপমাত্রা K1 এর মানটা বাড়তে থাকে। যেহেতু K1 এর মানটা বাড়তে থাকে, N বা T কিছু একটা বাড়ালেই তার মানে সার্টেনলি আমরা বলবো যেখানে N2 ইজ গ্রেটার দেন N1 এবং T2 ইজ গ্রেটার দেন T1। আমি আরেকটা গ্রাফের জন্য এটা উল্লেখ করব, বাকিগুলো আমি আপনি লিখে দিব, নিজে বোঝার চেষ্টা করবো যে এখানে কি হয়। দ্বিতীয় গ্রাফটাতে চিন্তা করো V ভার্সেস 1/p। তার মানে এখন আমরা এক্স অ্যাক্সিসের যেই কোঅর্ডিনেট আছে ওটাকে চেঞ্জ করে আমি 1/p ডিরেক্টলি বানাই দিছি। তার মানে এখন 1/p যেটা ছিল এটাই পুরোটা এক্স। সো যদি এটা পুরোটা এক্স হয়, তার মানে খেয়াল করো y ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স। সো এটাকে মনে করো যে K1 ধ্রুবকটা K1ই আছে। তার মানে এখন K1টা আসলে ঢাল, একটা মূল বিন্দুগামী সরলরেখা, সেটা ঢাল হচ্ছে K1 এবং এই বরাবর হচ্ছে K1টা ইনক্রিজিং, রাইট? এখন খেয়াল করো তো ঢালটা বাড়ে কি করলে, n বাড়াইলে ঢাল বাড়ে, t বাড়াইলে ঢাল বাড়ে। তার মানে সার্টেনলি আমরা বলবো যে এইখানেও N2 ইজ গ্রেটার দেন N1 এবং T2 ইজ গ্রেটার দেন T1। সিমিলারলি যদি এই গ্রাফটার কথা চিন্তা করি, PV বনাম P, খেয়াল করো আমি যদি এক পাশে PV নেই, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, আর এই পাশে P বা V যাই থাক না কেন কারো উপর এটা ডিপেন্ড করে না, রাইট? যেহেতু কারো উপর এটা ডিপেন্ড করতেছে না, তার মানে আমি যদি এখানে যে এইখানে যদি x রাখি, সেখানে xটা আসলে মিসিং, তার মানে PV আসলে পুরোটা একটা ধ্রুবকের সমান, সেটাকে ধরো নাম দেওয়া যাক K2। তার মানে এখানে PV এর মানটা কখনোই চেঞ্জ হবে না যদি আমি x অক্ষের ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করি। তার মানে চেঞ্জ করলে কোনো চেঞ্জ নেই, তার মানে এটা x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, যেখানে N1 N2 আর T1 T2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম, N2 ইজ গ্রেটার দেন N1, এটা নিজেরই চিন্তা করে বের করতে পারবা, T2 গ্রেটার দেন T1। এখন আসলে লাস্টেরটাতে বুঝি V বনাম T। তো যেহেতু V বনাম T, তার মানে তোমার বাম পাশে V রাখতে হবে আর ডান পাশে Tটাকে আলাদা করে রাখতে হবে। তো আমি যদি এটা করি তাহলে খেয়াল করো কি হয়, V সমান সমান হচ্ছে nR/p ইন্টু T, এটা হয়, রাইট? এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ। সো যেহেতু এটা আমাদের y অক্ষ এবং এটা আমাদের x অক্ষ, সো এই জায়গাটাতে একটু খেয়াল করো যে জিনিসটা কি, এখানে y আর x এর মাঝখানে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকটাকে ধরো নাম দেওয়া যাক হচ্ছে K3। এটা হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক, রাইট? তার মানে এটা মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে। সো মূলবিন্দুগামী সরলরেখা হইলো n এর মান, খেয়াল করো n এর মান বাড়াইলে হচ্ছে ঢালের মান বাড়ে, তার মানে এই বরাবর গেলে যেহেতু ঢালের মানটা বাড়তেছে বা K3 বাড়তেছে এই বরাবর, তার মানে বলবো হচ্ছে N2 গ্রেটার দেন N1, কিন্তু এখানে P2 আবার স্মলার দেন P1 হবে, কারণ এখানে Pটা নিচে আছে। সো আমি যদি Pটা কমাই তাহলে ঢালটা বাড়তেছে, তার মানে এখানে এই চাপটা কম হইতে হবে, এই চাপটা বেশি হইতে হবে। সো এইভাবে আমরা বিভিন্ন টাইপের গ্রাফ বানাতে পারি বেসড আপন
এই সমীকরণ। সো এই সমীকরণটা কিন্তু মাথায় রাখবা এবং বিভিন্ন ম্যানিপুলেশন করে করে তুমি বিভিন্ন টাইপের সম্পর্ক দেখাইতে পারো এই ছোট্ট একটা গ্রাফ সমীকরণ থেকে। সো আশা করি গ্রাফের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। জেনারেলি এই সমস্যাগুলো এমসিকিউতে দিয়ে দেয়, যে এমসিকিউতে তোমাকে বলে দিবে যে এরকম দুইটা গ্রাফ দিয়ে কোনটার সাথে সম্পর্ক কেমন, ইদার n1 n2 অথবা t1 t2 যে কোনো একটা সম্পর্ক বলে দিবে, অথবা তোমাকে বলবে যে এই সম্পর্কের সঠিক গ্রাফ কোনটা। সো তোমাকে তখন গ্রাফটাকে চিনতে হবে, এটা কি সরলরৈখিক গ্রাফ হবে নাকি এটা একটা বক্ররেখা হবে নাকি এটা কিরকম একটা গ্রাফ হবে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা একটু ভালো মতো পড়বা, কারণ এগুলো জেনারেলি এমসিকিউ টাইপের যেই ভর্তি পরীক্ষা প্রশ্নগুলো হয় সেইখানে চলে আসে। সো এখন আমরা এই PV = nRT সমীকরণ থেকে বের হয়ে একটু অ্যাপ্লাইড দিকে যাব, সেটাকে আমরা বলবো হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। সো ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটাকে একটু বর্ণনা করার আগে, আংশিক চাপ সূত্র। সো একটু আংশিক চাপ জিনিসটা একটু বোঝা যাক, যে আংশিক চাপ কাকে বলে একটু বুঝি চলো। মনে করো যে আংশিক চাপ বলতে এরকম একটা ব্যাপার স্যাপারকে বোঝায়, যে যদি কোনো একটা গ্যাসীয় মিক্সচার হয়, ধরো এখানে দুইটা গ্যাস আছে A আর B, এই গ্যাসীয় মিক্সচারের মধ্যে A এর পরিমাণ হচ্ছে Na মোল, B এর পরিমাণ হচ্ছে Nb মোল, দুইটা গ্যাসীয় পদার্থ আছে। তো এখানে একটা টোটাল চাপ মনে করো T টেম্পারেচার এবং V ভলিউমে অনুভূত হইলো, সেই টোটাল চাপটা মনে করো হচ্ছে P। ওকে, আংশিক চাপ বলতে বোঝাবে যে এই P এর মধ্যে যেটুকু অংশ A থেকে আসে তাকে বলা হবে এর আংশিক চাপ, এই P এর মধ্যে যেটুকু অংশ B থেকে আসে সেটাকে বলা হবে B এর আংশিক চাপ। এখন কথাটার অর্থ কি একটু বোঝার চেষ্টা করি। এই কথাটার অর্থ হইলো, মনে করো যে এই পুরো সেম সিচুয়েশনে এইখানে A নাই, শুধুমাত্র B আছে, কথা শুধুমাত্র Nb মোল B আছে, এখানে কোনো A এর অস্তিত্ব নাই। তাহলে এখানে B এর চাপ কত হইতো চিন্তা করো তো, এই টেম্পারেচারের প্রেসারে B এর চাপ হইতো PB = NbRT/V, তাই না? সো এটাকে আমরা বলবো মিশ্রণে এই মানটুকুকে বলা হয় B এর আংশিক চাপ। সিমিলারলি যদি আমি মনে করো এভাবে বলতাম যে মিশ্রণের মধ্যে B নাই, শুধুমাত্র A আছে, তাহলে এটা হইতে হচ্ছে PA = হচ্ছে NaRT/V, তাই না? তার মানে এই মিশ্রণের মধ্যে যদি একাধিক গ্যাস থাকে, তাহলে যে কোনো একটা গ্যাসকে রেখে বাকি সব গ্যাস যদি হাওয়া হয়ে যেত, ওই সেম কন্ডিশনে ওইটুকু পরিমাণ গ্যাস যেটুকু পরিমাণ চাপ দিত ওই পাত্রের মধ্যে, থিওরিটিক্যালি যেটা প্র্যাকটিক্যালি প্রাপ্ত মানের থেকে ভিন্ন, মানে P থেকে ভিন্ন, একটু পরে আমরা মিলাবো যে মানটাকে এরকম, সেইটাকে আমরা বলি হচ্ছে আংশিক চাপ ওই পার্টিকুলার কম্পোনেন্টের। যেমন ধরো যে এখানে A যদি একলা থাকতো তাহলে A এইটুকু চাপ দিত, সো আমরা P এর মধ্যে এইটুকু অংশকে বলবো হচ্ছে এর আংশিক চাপ। B যদি একলা থাকতো B হচ্ছে এইটুকু চাপ দিত, আমরা B এর এইটুকু অংশকে বলবো হচ্ছে B এর আংশিক চাপ। তো এখন আংশিক চাপ সূত্রটা আমাদেরকে কি বলে, সো সূত্রটা একটু বোঝার চেষ্টা করি চলো। সূত্রটা আমাদেরকে বলে যে সাম্য মিশ্রণে সাম্য মিশ্রণ বলতে আমরা কি বুঝাচ্ছি? সাম্য মিশ্রণ বলতে আমরা বুঝাচ্ছি স্থির তাপমাত্রা, স্থির সংযুক্তি বা স্থির সংযুতি, যেটাই বলি না কেন, কোনো গ্যাসীয় মিশ্রণের মোট চাপ সেই গ্যাসীয় মিশ্রণে যে উপাদান সমূহ আছে, তার মানে যে গ্যাসগুলো নিয়ে ওই মিশ্রণটা তৈরি হয়, উপাদান সমূহের আংশিক চাপের যোগফলের সমান বা আংশিক চাপের সমষ্টির সমান। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়াটা, যে কোন একটা সাম্য মিশ্রণ, সাম্য মিশ্রণ বলতে আমরা বুঝাচ্ছি স্থির তাপমাত্রা এবং স্থির সংযুতি। সো স্থির তাপমাত্রা বা স্থির সংযুতি বলতে বোঝায় যে মিশ্রণের মধ্যে গ্যাসগুলো আছে ওখানে একটা ডেফিনিট টেম্পারেচার ডিফাইন করতে পারতে হবে, ওখানে একটা ডেফিনিট কম্পোজিশন, মানে যেই গ্যাস অণুসমূহ মিলে ওটা তৈরি, ওই গ্যাস অণুসমূহের নির্দিষ্ট মোল সংখ্যা আমাদের উল্লেখ করতে পারতে হবে, বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যেখানে মোল সংখ্যাটা ফিক্সড। সো যদি এইটা হয়, তো ওই কন্ডিশনে কোন একটা গ্যাস মিশ্রণের যে মোট চাপ আছে সেটা হচ্ছে উপাদান সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। তার মানে ওই গ্যাস মিশ্রণটা মনে করো আমি যদি এভাবে বলি, এখানে দুইটা গ্যাস মিলে একটা মিক্সচার তৈরি হয়েছে যেখানে এই দুইটা গ্যাস বিক্রিয়া করে না, তার মানে এখানে সংযুক্তির কোনো পরিবর্তন হয় না, বা পরিবর্তন হইলেও টোটাল অণু সংখ্যা সেম থাকে। তার মানে এখানে এ আর বি মিলে যদি মনে করো 5 মোল হয়, এটা বিক্রিয়া করলেও টোটাল অণু সংখ্যা হবে 5 মোল। সো এইটা যদি ফিক্স থাকে,
যদি এটা ফিক্স থাকে এবং টেম্পারেচার যদি আমি ডিফাইন করে দিই টিতে, তাহলে এখানে যে প্রত্যেকটা আংশিক চাপ আমরা উল্লেখ করছি, প্রত্যেকটা আংশিক চাপের যোগফল হবে মোট চাপের সমান। তার মানে আমি এখানে বলতে পারবো সার্টেনলি আমাদের এই পাত্রের জন্য যে পি টোটাল চাপ যেটা সেটা হবে হচ্ছে পি এ যোগ পিবি। এবং এটা আসলে খুবই কনসার্নের একটা বিষয়, এটা একটা নির্দিষ্ট জিনিস মিন করে, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি পি এ এবং পিবি এর মানটা এখানে বসাই দেই, তাহলে আমি কি পাই? এন এ আর টি বাই ভি প্লাস এন বি আর টি বাই ভি, তাই না? তার মানে আমরা এখানে যেটা পাইতেছি সেটা হচ্ছে যে এখান থেকে যদি কমন নেই এন এ প্লাস এন বি ইন্টু আর টি ডিভাইডেড বাই ভি। এন এ প্লাস এন বি জিনিসটা কি? এখানে এন এ প্লাস এন বি হচ্ছে টোটাল গ্যাসের মোল সংখ্যা, রাইট? তার মানে খেয়াল করো, যদি এন এ প্লাস এন বি এর মান 5 হয়, তার মানে এখানে 5 মোল হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস একসাথে মিলে থাকা যা কথা, 5 মোল নাইট্রোজেন গ্যাস একই তাপমাত্রা এবং আয়তনের মধ্যে মিলে থাকা আসলে একই কথা। কারণ 5 মোল হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ যেটুকু চাপ দিবে, 5 মোল নাইট্রোজেনের একলার মিশ্রণ একই চাপ দিবে। কারণ এখানে মানটা এন এ প্লাস এন বি, এন এ বা এন বি এর পরিচয়, মানে এ বা বি এর পরিচয় এখানে ম্যাটার করে না, টোটাল গ্যাস অণুর সংখ্যাটা ম্যাটার করে। এইটা একটা ভালো জিনিস ইন্ডিকেট করে, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে, এটা আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য। আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে, দে ডু নট ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার, তারা কেউ কাউকে চিনে না, তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। সো এখানে হাইড্রোজেন গ্যাস থাকুক বা সমপরিমাণ অন্য কোনো গ্যাসের মিশ্রণ থাকুক, দুইটার ফলাফল বা দুইটার ইফেক্ট হচ্ছে পাত্রের মধ্যে সেম। সো এই কথাটার অর্থই হচ্ছে এটা, যে এখানে জিনিসটা দ্বারা কি মিন করতেছে। সো এখন আমরা কয়েকটা অঙ্ক করব, অঙ্ক করলে জিনিস সম্পর্কে একটু ক্লিয়ার হব যে কিভাবে আংশিক চাপ সূত্রটা অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে জিনিসগুলো থেকে ইনফরমেশন বের করে নিয়ে আসতে হয়। আমরা বিভিন্ন ভ্যারিয়েশনও দেখব। সো চলো আমরা কয়েকটা অঙ্ক করি। তো চলো আমরা এখানে আরেকটা অঙ্ক নিয়ে আসছি। ওকে, তো এখানে খেয়াল করো, এখানে অনেকগুলো অঙ্ক আছে। এখানে আমরা কয়েকটা সিলিন্ডার দেখাইছি, প্রত্যেকটা যেটা হয়েছে একটা করে পরিবর্তন হয়েছে, মানে এখানে প্রতিটা ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা চেম্বারে গ্যাসীয় কিছু পদার্থ ছিল। এখানে মাঝখানে চেম্বারটা খুলে দেওয়া হয়েছে, খুলে দেওয়ার পরে টোটাল চাপ বের করতে বলা হয়েছে। সো এখানে 16 ডিগ্রিতে দুইটা গ্যাস ছিল, এই দুইটা গ্যাস একসাথে মিলে গেলে টোটাল চাপ কত হবে বের করতে হবে। সো এখানে আগে এই দুইটা গ্যাসের আয়তন ছিল 1.2 এবং 3.4, তাদের চাপ ছিল হচ্ছে 0.63 এবং 2.8। সো এদের ভালভটা যদি খুলে দেওয়া হয় তাহলে টোটাল একটা আয়তন হবে 4.6 এর। সো এবং আমরা ধরে নিতেছি যে মাঝখানে ভালভটার আয়তন বাকি দুটো আয়তনের তুলনায় নগণ্য, এটা একটা ইম্পর্টেন্ট কথা। তো যদি এটা এরকম হয় তাহলে আমাদের বলতে হবে টোটাল চাপ কত হবে। সো খেয়াল করো, আমরা এখানে বলতে পারি যেহেতু দুইটা গ্যাসই নিষ্ক্রিয়, হিলিয়াম গ্যাসও নিষ্ক্রিয়, নিয়ন গ্যাসও নিষ্ক্রিয়, তার মানে এদের মিশ্রণটা হবে হচ্ছে নিষ্ক্রিয়, মানে নন বিক্রিয়াধীন, এবং এদের টেম্পারেচার 16 ডিগ্রি এখানে ফিক্স ছিল। সো আমরা এভাবে চিন্তা করতে পারি, খাই জাস্ট এভাবে ভাবো যে মিশ্রণের সাম্য মিশ্রণের কম্পোজিশনটা কি। সাম্য মিশ্রণের মধ্যে আছে হচ্ছে হিলিয়াম প্লাস নিয়ন, সব জায়গাতে ছড়াই আছে। সো আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমি এখানে টোটাল চাপ এভাবে বর্ণনা করব, টোটাল চাপ সমান সমান হচ্ছে হিলিয়ামের আংশিক চাপ যোগ নিয়নের আংশিক চাপ, রাইট? সো জাস্ট এভাবে ভাবো যে হিলিয়াম 1.2.63 এইখান থেকে চলে গেছে 4.6, এখানে টোটাল আয়তন হচ্ছে 4.6 এবং টেম্পারেচার চেঞ্জ হয় নাই, রাইট? তাহলে শুধুমাত্র আমি হিলিয়ামের জন্য জিনিসটা একটু উল্লেখ করি, তাহলে নিয়নের জন্য বোঝাটা সোজা হয়ে যাবে। আমি যদি হিলিয়ামের জন্য P1 V1 বাই N1 T1 খাটাতে চাই, যেখানে দুইটা স্টেটের জন্য আমরা একটু আগে শিখছিলাম সমীকরণটা কিরকম হবে, তাহলে খেয়াল করে এখানে N1 N2 কাটাকাটি যায়, T1 T2 কাটাকাটি যায়, কারণ টেম্পারেচার আর মোল সংখ্যা চেঞ্জ হয় নাই। P1 V1 আর P2 V2 এর ক্ষেত্রে চিন্তা করো, আগের চাপ ছিল হচ্ছে 0.63, আগের আয়তন ছিল হচ্ছে 1.2, তাহলে ফাইনাল চাপ কত হবে এটা আমার বের করতে হবে। ফাইনাল আয়তন হচ্ছে 4.6। সো যদি আমরা এই কাজটা করি আমরা এখান থেকে একটা P2 পেয়ে যাব, সেটাই হচ্ছে এখানে হিলিয়ামের আংশিক চাপ, রাইট? সো তার মানে খেয়াল করো আমরা এখানে মানটা কত বসাইতেছি, যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমি এখানে হিলিয়ামের ক্ষেত্রে আমি ফাইনালি মানটা বসাবো হচ্ছে P1 V1, মানে হিলিয়ামের আগের চাপ ইন্টু আগের আয়তন কত ছিল সেটা 1.2 ডিভাইডেড বাই ফাইনাল আয়তন, রাইট? ফাইনাল আয়তন কত হবে 4.6। সিমিলারলি তাহলে নিয়নের ক্ষেত্রেও সেম, আগের আয়তন 2.8, যেটা 2.8, আগের আয়তন হচ্ছে 3.4 ডিভাইড বাই 4.6, রাইট? সো এটা হচ্ছে আমাদের টোটাল চাপটা। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হয় না, যেটা খুবই সোজা, যে দুইটা সেম টেম্পারেচারের গ্যাস যদি একসাথে মিলে যায় তখন মিশ্রণের টোটাল চাপ কত হবে। ঝামেলা পড়বো আমরা পরেরটাতে একদম নতুন করে 4.6 লিটারে তারা মিশ্রিত হয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে এখন হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়েছে। খেয়াল করো, আগে ছিল টেম্পারেচার 16, এখন হচ্ছে টেম্পারেচার 25।
তার মানে সব কিছু সেম থাকবে, হিলিয়ামের টোটাল পরিমাণ সেম আছে, কিন্তু টেম্পারেচার এখন চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি যদি হিলিয়ামের জন্য জিনিসটা উল্লেখ করি, তাহলে এখন এভাবে এরকম হবে P1V1 বাই N1T1 সমান সমান হচ্ছে P2V2 বাই N2T2। এখানে খেয়াল করো যেহেতু টেম্পারেচার এখন চেঞ্জ হয়েছে, তার মানে এখানে আমি টেম্পারেচারকে কাটাকাটি করতে পারবো না। সো আমি কী বলবো, আমি বলবো P2 সমান সমান হচ্ছে P1V1T2 বাই V2T1, রাইট? এখান থেকে একটু রিঅ্যারেঞ্জ করলে পেয়ে যাবা। সো তাহলে আমি যখন টোটাল চাপ বর্ণনা করতে চাই, তাহলে আমি হিলিয়ামের জন্য বলবো হচ্ছে হিলিয়ামের আগের চাপ ইন্টু আগের আয়তন ইন্টু নতুন তাপমাত্রা বাই V2T1 সমান প্লাস নিয়নের জন্য P1V1 বাই T2 বাই V2T1। যেহেতু দুজনের জন্য V2 আর T2 বাই T1 সেম, সো আমি এটাকে এভাবে লিখতে পারি P1V1 অফ হিলিয়াম যোগ P1V1 অফ নিয়ন, এটা ইন্টু T2 বাই T1 ইন্টু V2। তো এখানে এই মানগুলো যদি আমরা বসাই দিই, যেখানে মানগুলো আমরা অবভিয়াসলি দেখতেছি, P1 মানে হচ্ছে 1.63, V1 মানে হচ্ছে 1.2, P1 মানে হচ্ছে 2.8, V1 মানে হচ্ছে 3.4, T2 ফাইনাল তাপমাত্রা মানে 298 কেলভিন এবং T1 মানে হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস যোগ 273, V2 মানে হচ্ছে ফাইনাল আয়তন, মিশ্রণের টোটাল আয়তন হচ্ছে 4.6, দুইটা যোগ করবো, রাইট? তো এই হচ্ছে মোটামুটি আমাদের টেম্পারেচার যদি ভ্যারি করে, তার মানে কি জিনিসটা কিন্তু চেঞ্জ হয় নাই, আমাকে জাস্ট একটা সাম্য মিশ্রণ খুঁজে বের করতে হবে, সেই সাম্য মিশ্রণের মধ্যে আমাকে ওভারঅল পিকচারটা বর্ণনা করতে পারতে হবে। তো এখন চলো আমরা লাস্টের অঙ্কটা করি, এটা খুবই ইন্টারেস্টিং। লাস্টেরটাতে বলে দেওয়া হয়েছে যে টেম্পারেচার চেঞ্জ হয় না, রাইট? সো টেম্পারেচার চেঞ্জ হয় নাই, সো একটু বোঝার চেষ্টা করি, টেম্পারেচার চেঞ্জ হয় নাই। তো টেম্পারেচার চেঞ্জ হয় না, কিন্তু এখানে একটা কাহিনী আছে, যেখানে যে দুইটা গ্যাস আছে নাইট্রোজেন মনোক্সাইড আর অক্সিজেন, এরা হচ্ছে বিক্রিয়া করে। সো এটা বিক্রিয়া করে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এবং বিক্রিয়াটা আমি যদি সমতা করে দিই, বিক্রিয়াটা হচ্ছে এরকম 2NO, এখান থেকে হচ্ছে 2NO2। তার মানে খেয়াল করো এখানে বিক্রিয়াতে টোটাল গ্যাস অণু সংখ্যার পরিবর্তন হচ্ছে, 3 মোল থেকে 2 মোল গ্যাস পাওয়া যায়, রাইট? সো তোমার এই জায়গাটা থেকে একটু হিসাব করতে হবে যে এখানে টোটাল চাপটা কত হবে। সো এটা আমি তোমার হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি। এগেইন একইভাবে চিন্তা করবা, একটা সাম্য মিশ্রণ খুঁজে বের করবা, সেই সাম্য মিশ্রণের প্রতিটা গ্যাস কম্পোনেন্টের রেশিও বের করবা বা পরিমাণ বের করবা, এবং তারপরে ওই জায়গা থেকে হচ্ছে তুমি এই পুরা ব্যাপারটা চালিয়ে নিতে পারবা। সো এখন আমরা হচ্ছে এই টপিকটা বাদ দিব, কারণ আমরা আশা করি বুঝতে পারতেছি যে কীভাবে অঙ্কগুলো করতে হয়। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব, যেটা হচ্ছে গতিতত্ত্ব, কণার গতিতত্ত্ব। সো এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য আমরা পড়বো, এটা তোমরা ফিজিক্সে অলরেডি পড়ছো যে কণা গতিতত্ত্বের কিছু বেসিক অ্যাজাম্পশন আছে। সো আমি অ্যাজাম্পশনগুলো মুখে একবার উল্লেখ করি, তারপরে তার ফলাফলে চলে যাই। সো অ্যাজাম্পশনগুলো হচ্ছে যে কোনো একটা গ্যাসীয় পদার্থের কণা যদি একটা বক্সের মধ্যে থাকে, ধর একটা বক্সের মধ্যে কতগুলো গ্যাসীয় পদার্থের কণা আছে, একটা কণার কথা যদি মনে করে এটাকে উল্লেখ করি, তাহলে এটা গতিটা হচ্ছে র্যান্ডম। তার মানে এটার যে কোনো একটা মোমেন্টে তার 3 অক্ষ বরাবর যদি আমি 3টা কোঅর্ডিনেট চিন্তা করি, যে এক্স, ওয়াই আর জেড, তাহলে এই 3টা কোঅর্ডিনেট বরাবর এই কণাটার বেগের যে কম্পোনেন্টগুলো আছে তাদের মান হচ্ছে সবার। তার মানে সোজা কথা যদি বলি, এই কণাটার যে কোনো একটা মোমেন্টে যে কোনো দিকে বেগ প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে সেম। তো এটা হচ্ছে প্রথম কথা গেল। তারপরে কথা হচ্ছে এটা যেহেতু র্যান্ডম গতিতে গতিশীল, সেকেন্ড কথা হচ্ছে এইটার সাথে তার পাশের কণা কোনো প্রকারের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, এবং এটা আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের অ্যাজাম্পশন দিয়ে ধরে নিই। আমরা বলি যে এদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তার মানে সংঘর্ষের মোট গতিশক্তি সেম থাকে। সো মোট গতিশক্তি তখনই সেম থাকবে যখন তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। তো এই বেসিক 2-3টা অ্যাজাম্পশনের উপর বেস করে, এবং আর একটা অ্যাজাম্পশন আছে যে এই কণাগুলোর যে নিজস্ব আয়তন সেটা খুবই নগণ্য, এটার দুইটা কলিশনের মধ্যবর্তী অতিক্রান্ত দূরত্বের তুলনায়, তার মানে এদের গড় যে মুক্ত পথ, সেই গড় মুক্ত পথের তুলনায় ইন্ডিভিজুয়াল কণার আয়তন হচ্ছে একেবারে নগণ্য। সো এই 3টা বেসিক অ্যাজাম্পশনের উপর বেস করে আমরা এই কণার গতির একটা বন্টন বানাইতে পারি। সো গতির বন্টনটা একটা সুন্দর সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়, যেটা একটু কঠিন সমীকরণ মনে হইতে পারে। সো আমরা সেটা উল্লেখ করি, চলো। সো আমরা এখানে ওভারঅল জিনিসটা একটু বর্ণনা করার চেষ্টা করি যে এখানে কিভাবে জিনিসগুলো আছে। সো এই জিনিসটা দেখো, সো আমি যদি একটু লেখার চেষ্টা করি, তাহলে এখানে খেয়াল করো যে আমরা এখানে গতির বন্টনটা দেখানোর চেষ্টা করছি। এখানে যেটা হয়েছে, এখানে আচ্ছা এখানে এক্স অক্ষ বরাবর আমরা গতি দিছি, এখানে বেগ হবে, এখানে গতিশক্তি হবে না, কেমিক্যাল এনার্জি হবে না। সো খেয়াল করো যে এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন, এবং এই গ্রাফটার এখানে আছে হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউলস।
এটার অর্থ হচ্ছে পুরো সিস্টেমের টোটাল অণুর মধ্যে একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে কয়টা অণু আছে, ডিএন হচ্ছে কয়টা অণু আছে, এন হচ্ছে টোটাল অণুর সংখ্যা, এবং এখানে এই এক্স অক্ষ বরাবর যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে কণার গতিবেগ। সো এখানে খেয়াল করো যে এখানে আমরা কণার গতিবেগের ফাংশনটা উল্লেখ করছি অ্যাজ আ ডিএন বাই এন, সরি এটা ডিএন বাই এন হবে। তো ফাংশনটা হচ্ছে এরকম, কিছু একটা উল্টাপাল্টা অনেক কিছু আছে। এখানে এম হচ্ছে কণাটার মোলার ভর, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম তাপমাত্রা, ভি হচ্ছে বেগটা, মানে সিটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করতেছি, ভি হচ্ছে বেগটা। তো এখানে দুইটা টার্ম হচ্ছে উল্লেখযোগ্য, একটা টার্ম হচ্ছে ভি স্কোয়ার, একটা টার্ম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কিছু একটা, রাইট, ই টু দি পাওয়ার মাইনাস ভি স্কোয়ার। তার মানে খেয়াল করো এই এক্সপোনেনশিয়াল টার্মটা চায় হচ্ছে গতিবেগটাকে বাড়ার সাথে সাথে হচ্ছে কমায় আনতে, রাইট। খেয়াল করে এখানে মাইনাস ভি স্কোয়ার টার্ম থাকায় ভি বাড়াইলে হচ্ছে গতিবেগটা বা কণার ফ্র্যাকশনটা কমে যাওয়ার কথা, রাইট। তো সেই টার্মটা এইখানে দেখা যাচ্ছে যে এইখানে সেটা হচ্ছে ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট। আর ভি স্কোয়ার টার্মটা চাইবে হচ্ছে ওটাকে বাড়াতে, সো এইখানে এই জায়গাটাতে ওই টার্মটা ইম্পর্টেন্ট, রাইট। তার মানে আমরা বুঝতে পারতেছি এই গ্রাফের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ইনক্রিজিং পার্ট, একটা ডিক্রিজিং পার্ট। ডিক্রিজিং পার্টটা হচ্ছে বেশি ভিতে কার্যকর, আর ইনক্রিজিং পার্টটা হচ্ছে লো ভিতে কার্যকর। এটা তুমি ম্যাথমেটিক্যালিও দেখাইতে পারো। এখন এখানে টি বা এম এর যদি ভ্যারিয়েশন আনা হয় তাহলে গ্রাফের চেহারাতে পরিবর্তন আসে। যদি এখানে টি কম থাকে এবং এম হাই থাকে তাহলে এই গ্রাফ থেকে আমরা এটা বের করতে পারি যে লো টি মানে কম তাপমাত্রায় ভারী গ্যাসের জন্য এই গ্রাফটা হচ্ছে একেবারে চিকন থাকে, এবং তার যে পাহাড়ের একটা চূড়া যে থাকে, তার মানে ম্যাক্সিমাম যেটুকু অণু একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে থাকে এটার মানটা হচ্ছে অনেক কমে থাকে এবং সেটা অনেক উঁচুতে থাকে। তার মানে এখানে অনেক কম অণু আছে যাদের গতিশক্তি হচ্ছে এই মানটা নিয়ে থাকে, এবং এখানে ভ্যারিয়েশনটা খুব বেশি নেই। মানে জাস্ট এভাবে চিন্তা করো যে এটা হচ্ছে মনে করো গড় গতিশক্তি বা গড় বেগ, এই বেগ নিয়ে সবচেয়ে বেশি অণু আছে, কিন্তু এর চেয়ে বেশি বা এর চেয়ে কম বেগ নিয়ে খুব বেশি পরিমাণ অণু নাই, খুবই অল্প পরিমাণ অণু আছে। তার মানে এখানে ডিস্ট্রিবিউশনের রেঞ্জটা হচ্ছে কম। অন দি আদার হ্যান্ড যদি এখানে টেম্পারেচার বাড়ানো হয় বা অণুটা হালকা হয়ে যায় তখন এখানে রেঞ্জটা বেড়ে যায়, রাইট। তার মানে এখানে এটা যদি গড় বেগ হয় তাহলে গড় বেগের চেয়ে বেশি বা কম বেগ নিয়ে অনেক বেশি পরিমাণ অণু আছে, যেটা এখান থেকেই দেখা যাচ্ছে। সো এখন এই যে ব্যাপারটা, এই যে গড় বেগটা, এইটাকে আমরা অনেকগুলা গড় দিয়ে প্রকাশ করতে পারি। এখানে আমরা তিনটা উল্লেখ করছি, একটা হচ্ছে আরএমএস, একটা সম্ভাব্যতম, যে মানে ব্যাপারটা আমি একটু পরে বোঝানোর চেষ্টা করব, আর একটা হচ্ছে লিটারেলি গড় বেগ। তো সম্ভাব্যতম বেগটা একটু বোঝানোর চেষ্টা করি, এটা জিনিসটা কি। ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো একটা গ্যাস পাত্রের মধ্যে অনেকগুলো অণু আছে, এক একটা অণুর বেগ হচ্ছে এক এক রকম, যেটা এই গ্রাফটা ফলো করতেছে। যদি র্যান্ডমলি একটা অণু চুজ করা হয় তাহলে ওই অণুর গতিবেগ কত হবে, এটা হইতেছে এই মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সম্ভাব্যতম বেগ দিয়ে বোঝা যায়। সিআরএমএস হচ্ছে প্রতিটা অণুর বেগকে বর্গ করে যদি তার গড় নিয়ে আবার তাকে রুট করা হয়, সো সেটা হচ্ছে আরএমএস, এবং অ্যাভারেজ মানে হচ্ছে সবগুলো অণুর বেগকে যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করা। তো এই সবগুলোর মধ্যে একটা ক্লোজ সম্পর্ক আছে, খেয়াল করো প্রত্যেকটাই টি এর সাথে সাথে বাড়ে, এম এর সাথে সাথে কমে। সো দ্যাটস ওয়াই এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। খেয়াল করো এখান থেকে এখানে টি বাড়তেছে দেখে গড় বেগটা শিফট করছে ডান দিকে, গড় বেগটা ডান দিকে শিফট করছে, এবং এই এম কমলে বাড়ে, মানে গড় বেগটা বাড়ে। তার মানে খেয়াল করো যেখান থেকে এই এম হাই থেকে এম লোতে ভর কমে গেছে বিধায় যে গড় বেগটা শিফট করছে ডান দিকে। তার মানে ইন উভয় কেস আমরা বলতে পারতেছি যে টি বাড়াইলে সিআরএমএস বাড়ে, এম কমাইলে সিআরএমএস বাড়ে। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, খেয়াল করো যে 25 ডিগ্রিতে নাইট্রোজেন গ্যাসের সিআরএমএস আর সি অ্যাভারেজের অনুপাত কত বের করতে হবে। সো যে কোনো একটা গ্যাসই হোক না কেন আমরা জাস্ট আপাতত সিআরএমএস আর তার সি অ্যাভারেজের অনুপাতটা নেই। এটা কত হবে খেয়াল করো যে √3RT ডিভাইডেড বাই এম ইন্টু √ অ্যাভারেজ মানে হচ্ছে পাই এম ডিভাইডেড বাই 8RT, যেহেতু এটা নিচে হবে তো এটা আমি উল্টায় লিখলাম। সো এখন ওভারঅল খেয়াল করো যে এখানে কি কি কাটাকাটি যাচ্ছে, এখানে এম এম কাটাকাটি যাচ্ছে, তার মানে নাইট্রোজেন গ্যাসের জন্য হোক বা হাইড্রোজেন গ্যাসের জন্য হোক অনুপাতটা সেমই থাকবে। টি টি কাটাকাটি যায়, আর আর কাটাকাটি যায়, তার মানে এখানে থাকে হচ্ছে বেসিক্যালি √3π ডিভাইডেড বাই 8। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। তার মানে খেয়াল করো যে যেহেতু 3π আর 8 মোটামুটি কাছাকাছি মান এবং সেটাকে আরও রুট করা হচ্ছে, তার মানে সিআরএমএস আর সি অ্যাভারেজের মধ্যে অ্যাভারেজে তেমন কোনো ডিস্টেন্স নাই বা গড়ে তেমন কোনো ডিস্টেন্স নাই, দুইটা মোটামুটি সেম ধাঁচের জিনিস। তো এখন এই যে পুরো থিওরিটা পড়লাম এটার উপর বেস করে আমরা একটা ডিরাইভড প্রবলেম সলভ করব, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। তো চলো ওটা করা যাক। চলো আমরা হচ্ছে এখন গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র পড়বো। সো আমরা সূত্রটা ফার্স্টে বুঝি একটু, চলো। সো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। তো আমাদের সবার প্রথমে একটু বোঝা লাগবে যে ব্যাপন বলতে কি বোঝায়, তারপর আমরা সূত্রতে চলে যাব। সো এটা আমরা কম বেশি মোটামুটি সবাই বুঝি, ওটাতে আমরা বেশি একটা জোর দিব না। সো ব্যাপন বলতে বেসিক্যালি বোঝায় যে
কোনো একটা মিডিয়াম থেকে কোনো একটা ফ্লুইডে স্বতঃস্ফূর্ত ছড়ায় যাওয়ার যে প্রক্রিয়া, বা কোনো একটা মিডিয়ামের মধ্যে কোনো একটা ফ্লুইড স্বতঃস্ফূর্তভাবে যে ছড়ায় যায়, সেটা তার বেশি প্রেশার থেকে কম প্রেশার বা বেশি ঘনমাত্রা থেকে কম ঘনমাত্রা যে কোনো একদিকে হইতে পারে। এই ছড়ায় যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন। যেমন ধর আমরা যদি এভাবে চিন্তা করি, এখানে একটা কন্টেইনার আছে, যে কন্টেইনারটাকে আমরা থিওরিটিক্যালি সমান দুইটা কম্পার্টমেন্টে ভাগ করছি, এবং মনে করো দুইটা কম্পার্টমেন্টের মধ্যেই কিছু গ্যাসীয় কণা আছে। সো মনে করো এখানে কিছু গ্যাসীয় কণা আছে, এখানেও ওই গ্যাসের কিছু কণা আছে, ফাইন। এখন খেয়াল করো, যেহেতু ন্যাচারালি দেখা যাচ্ছে যে বাম পাশে গ্যাসের অণুর পরিমাণটা ডান পাশের গ্যাসের অণুর পরিমাণ থেকে বেশি, এবং আমরা এভাবে নর্মালি চিন্তা করি এই গ্যাসের অণুগুলার মোটামুটি বেগ হচ্ছে পুরোপুরি র্যান্ডম, রাইট? তার মানে কোনো গ্যাস অণু জানে না কোন পাশে তার ঘনমাত্রা বেশি, কোন পাশে তার ঘনমাত্রা কম। সো পুরো জিনিসটা আসলে প্রবাবিলিটি বা সম্ভাবনার উপর ডিপেন্ড করবে। এখন মনে করো আমি যদি এদের র্যান্ডম গতিবেগ আঁকা শুরু করি, তাহলে মনে করো আমি এইভাবে র্যান্ডম গতিবেগ আঁকতেছি, এক একটা ভেক্টর দিয়ে আমি তার গতিবেগের ডিরেকশনগুলো বোঝানোর চেষ্টা করতেছি। সো সবগুলোই র্যান্ডম, আমি আরবিটারিলি যে কোনো দিকে যে কোনোভাবে আমি হচ্ছে এই জিনিসগুলোকে উল্লেখ করতেছি। সো মনে করো এটা হচ্ছে তার গতিবেগের ডিরেকশন। এখন এইখানে আসো, এখানে তার গতিবেগের ভ্যারিয়েশনগুলো একটু চিন্তা করি। এখন খেয়াল করো যে এখানে যে গতিবেগের ভ্যারিয়েশনগুলো দেখতেছি, যেহেতু এই পাশে অণুর পরিমাণ বেশি, তার মানে এই পাশের অণুগুলোর খেয়াল করো যে এই পাশে নিট যেই অণুগুলোর গতিবেগের টেন্ডেন্সি সেটা হচ্ছে বেশি, এবং এই পাশে অণু সংখ্যা কম বিধায় এটার ওই দিকে যাওয়ার টেন্ডেন্সিটা হচ্ছে কম। তার মানে নিটভাবে আমরা একটা মাস ফ্লো দেখবো, যে মাস ফ্লোটা হচ্ছে বেশি ঘনমাত্রা থেকে কম ঘনমাত্রার দিকে হবে, এবং এটাকেই বলা হয় হচ্ছে ব্যাপন। এখন একটা কথা চিন্তা করো, যে যেহেতু ব্যাপনের ব্যাপারটা তার গড় বেগের সাথে রিলেটেড, তার মানে গড় বেগের ওরিয়েন্টেশনটা, গড় বেগের ডিরেকশনটা যেই দিক বরাবর বেশি হবে ওই দিক বরাবর হচ্ছে অণুগুলো ফ্লো করবে। তার মানে এখানে গড় বেগের যে নির্ভরশীলতা তাপমাত্রা বা ভরের সাথে, এখানে সেটাও খাটবে। সো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র আসলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা গ্যাসের এই যে ব্যাপিত হওয়ার ব্যাপারটা, এইটাকে সে ডিল করে। সো এইভাবে চিন্তা করতে পারো যে CRMS, আমি যদি গড় বেগ নিয়ে চিন্তা করি, এটা ইজ প্রপোর্শনাল টু নির্দিষ্ট তাপমাত্রায় 1/√m, তাই না? তার মানে আমি যদি এটাকে ব্যাপন হারের সাথে রিলেট করতে চাই, তার মানে R ইজ প্রপোর্শনাল টু CRMS এবং দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1/√m। এটাকে আসলে বলা হয় গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। তার মানে যে কোনো একটা গ্যাস ব্যাপিত হওয়ার হার হচ্ছে তার মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং এখানে ব্যাপনের হার বলতে আমরা কি বুঝাচ্ছি এটা একটু উল্লেখ করা দরকার। আমরা ব্যাপনের হার বলতে বুঝাচ্ছি হচ্ছে একক সময় যত আয়তন ফ্লো করে। সো এখানে ভি হচ্ছে আয়তন, নট বেগ। এটা তোমরা অনেকে গুলায় ফেলো, এখানে তোমরা dv/dt বলতে অনেকে ত্বরণ মনে করো, কিন্তু এখানে ভি হচ্ছে আয়তন, নট বেগ। সো দ্যাটস ওয়াই এটার একক হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড বা কিছু একটা, মানে আয়তনের একক ডিভাইডেড বাই সময়ের একক। তো এই যদি হয় মোটামুটি অবস্থা, তাহলে হচ্ছে আমরা এখন একটু প্রবলেমের দিকে আগে একটু ম্যাথমেটিক্স করি, চলো। সো ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট, আমরা একটু ক্রিটিক্যাল ম্যাথ নিয়ে আসছি, সো সেগুলো একটু করার চেষ্টা করি, চলো। সো এখানে দুইটা অঙ্ক আছে, আমি যদি একটু এটাকে বের করে লিখি, ওকে। তো এখানে খেয়াল করে এখানে দুইটা অঙ্ক আমরা দিছি। একটা একই নির্দিষ্ট তাপমাত্রা চাপে সমমোলার হাইড্রোজেন এবং ডিউটেরিয়াম গ্যাসের মিশ্রণ থেকে, তো আমরা একটা মিক্সচার চিন্তা করতে পারি যেখানে হাইড্রোজেন আর ডিউটেরিয়াম গ্যাস আছে 1:1 অনুপাতে। এখান থেকে হচ্ছে একটা গাছগুলো বের হইতেছে কোনটা সরু ছিদ্রপথে, একটা সাধারণ ছিদ্রপথে গ্যাস দিয়ে নির্গত হলে নির্গমন গ্যাসের মিশ্রণে হাইড্রোজেন গ্যাসের আর হাইড্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ কত। তো একটু বোঝার চেষ্টা করো প্রবলেমটা কি। এখানে মনে করো নির্দিষ্ট টেম্পারেচার আছে, দুইটা গ্যাস সমান সমান মোল অনুপাতে আছে। এখন যদি তারা এখান থেকে ব্যাপিত হওয়া শুরু হয়, যেহেতু আমরা জানি ব্যাপন হার ইজ প্রপোর্শনাল টু 1/√m, এবং এখানে হাইড্রোজেনের ভর হচ্ছে 2 এবং ডিউটেরিয়ামের ভর হচ্ছে 4, তার মানে সার্টেনলি ডিউটেরিয়াম ধীরে ব্যাপিত হবে, হাইড্রোজেন দ্রুত ব্যাপিত হবে। তার মানে যে কোনো একটা নির্দিষ্ট সময় যদি আমি এখানে ছবি আঁকি বা এখানে একটা ছবি তোলার চেষ্টা করি, সেই ছবিতে দেখা যাবে হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা হচ্ছে বেশি, ডিউটেরিয়াম গ্যাসের পরিমাণটা হচ্ছে কম, কারণ হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে হালকা। তো এখন আমাদেরকে বলতে হবে এখানে হাইড্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ কত, তার মানে টোটাল মোলের মধ্যে হাইড্রোজেন গ্যাস কত মোল আছে এটা আমাদের বের করতে হবে। সো এটা বের যদি করতে চাই তাহলে খেয়াল করো আমরা ব্যাপনের এই সংজ্ঞা থেকে আগাইতে পারি। আমরা বলতে পারি যে R of H2 by R of D2 সমান সমান হচ্ছে √m of D2 by m of H2, রাইট? এই হচ্ছে আইডিয়াটা। এখন যেহেতু একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, মানে এখানে একটা স্ন্যাপ করা হয়েছে, তার মানে একই সময় অতিবাহিত হয়েছে। সো আমি যদি এখানে dv of H2 আর dt রাখি, তাহলে দুইটা গ্যাসের জন্য dt হচ্ছে সেম, তার মানে এখানে dv of D2 by dt হবে, এবং dt দুইটার জন্য সমান। সো আমি এখানে মানটা বসাই দিই, আমি এখানে মানটা পাই √2, কারণ এটা 4 এটা 2। সো আশা করি এটা সবাই বুঝতেছো। সো এখন আমি যদি ওভারঅল পিকচারটা দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা হবে হচ্ছে dv of H2, মানে কত আয়তন হাইড্রোজেন ফ্লো করলো বাই কত আয়তন ডিউটেরিয়াম ফ্লো করলো, সমান সমান হবে হচ্ছে √2।
এখন একটা কথা চিন্তা করো, আদর্শ গ্যাস সমীকরণে যদি টেম্পারেচার ফিক্স রাখা হয় তাহলে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, আমরা প্রেশার বা টেম্পারেচার চেঞ্জ করি নাই, রাইট? তাহলে আমরা বলতে পারবো ভি ইজ প্রপোর্শনাল টু এন, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প, কারণ এখানে চাপ বা তাপমাত্রা কিছুই চেঞ্জ করা হয় নাই। সো যেহেতু চাপ বা তাপমাত্রা চেঞ্জ করা হয় নাই, তার মানে এখানে যেটুকু পরিমাণ আয়তনের গ্যাস বের হয়েছে বা যেটুকু পরিমাণ গ্যাস আয়তন আছে সেটা হচ্ছে তার মোল সংখ্যার সমানুপাতিক। তার মানে আমি এই নির্গত গ্যাসের আয়তনকে আমি লিখতে পারবো হচ্ছে মোল সংখ্যার অনুপাত হিসেবে রাদার দেন আয়তনের অনুপাত হিসেবে। সো আমি এখানে বলবো হচ্ছে নির্গত H2 এর মোল সংখ্যা ডিভাইড বাই নির্গত D2 এর মোল সংখ্যা সমান সমান √2। এখান থেকে আমার হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করতে হবে। সো এখন একটু সংজ্ঞা থেকে আগাইতে চলো। হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বলতে কি বোঝায়? মোল ভগ্নাংশ বলতে বোঝায় হাইড্রোজেনের মোল সংখ্যা বাই ডিউটেরিয়াম এবং হাইড্রোজেনের মোল সংখ্যার যোগফল। আশা করি বুঝতে পারলাম এই পার্টটাকু। তো যদি এটা হয় তাহলে খেয়াল করো, আমি যদি এই জায়গাটাকে এখানে উল্লেখ করি তাহলে এই টার্মটা আমরা ইন্ট্রোডিউস করা লাগবে। তার মানে আমার একটু নিচে NH2 নিয়ে আসা লাগবে, রাইট? ছোটবেলায় তোমরা যারা যোজন বিয়োজন পড়ছো তারা জানো যেটাকে যোজন কনসেপ্ট দিয়ে ইজিলি মিলানো যায়। সো আমি যদি যোজন করি নিচে তাহলে আমি পাই হচ্ছে n of H2 ডিভাইডেড বাই n of H2 প্লাস n of D2। তার মানে এটা হবে হচ্ছে √2 ডিভাইড বাই √2 প্লাস 1, রাইট? সো এটা হচ্ছে ওভারঅল আইডিয়াটা। তো আমি এই জিনিসটা করার মাধ্যমে আসলে আমি পেয়ে গেলাম, খেয়াল করে এখানে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত, রাইট? এটা খুবই ইজিলি বের করে ফেলা যায়। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখান থেকে ওভারঅল খেয়াল করে আমরা বের করে ফেলতে পারলাম যে মোল ভগ্নাংশ কত। যদিও জিনিসটা দেখতে খুবই রিডিকুলাস মনে হয়েছিল, কিন্তু এটা আসলে অনেক সোজা। সো x of H2 ইজ ইকুয়াল টু দিস। তো এখন চলো আমরা নেক্সট অঙ্কটা করি। নেক্সট অঙ্কটা হচ্ছে আরেকটু ক্রিটিক্যাল। সো নেক্সটটা একটু ম্যাথমেটিক্যালি ক্রিটিক্যাল আর কি, তো ওটা একটু বোঝার চেষ্টা করি। চলো নেক্সট প্রবলেমটাও সোজা। নেক্সট প্রবলেমটাতে বলা হয়েছে যে অ্যামোনিয়ার HCl, যেটা একদম টিপিক্যাল ছিল, এখানে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ছিল, সরি, অ্যামোনিয়ার HCl কে একটা কোণকের দুইটা প্রান্ত থেকে, যে কোণকের শেপটা হচ্ছে এরকম, একটা বড় কোণক আছে একটা ছোট কোণক আছে, দুইটা প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হইলো। তোমাকে বলতে হবে বড় কোণকের মানে এ প্রান্তের থেকে কত দূরে তারা মিলিত হবে, তার মানে কোথায় অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন সাদা ধোঁয়া পাওয়া যাবে। আমি জানি তোমরা সবাই একটা সিলিন্ডারের জন্য অঙ্কটা করে আসছো সবাই, যে এরকম একটা সিলিন্ডার ছিল, এটার এক পাশে হচ্ছে অ্যামোনিয়া এক পাশে HCl, তারা কোথায় মিলিত হবে, কিন্তু এটা আর একটু ইন্টারেস্টিং আর কি। সো চলো এটা করা যাক। তো এখানে খেয়াল করো আইডিয়াটা কি। আইডিয়াটা হচ্ছে যদি তারা এখানে মিলিত হয়, তো আমি এখানে ছোট্ট একটা সিলিন্ডার আঁকার চেষ্টা করি, তাহলে আমি হচ্ছে বেসিক্যালি জানবো যে এখানে কতটুকু আয়তন HCl ফ্লো করছে, মানে এই আয়তনটুকু, এবং কতটুকু আয়তন অ্যামোনিয়া ফ্লো করছে। আমি যদি এইটুকুটা বের করতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ, রাইট? সো আমি হচ্ছে এইটুকুটা করার চেষ্টা করি। খেয়াল করো, আমি বলবো যে HCl এবং NH3 এর ব্যাপন হারের অনুপাত হচ্ছে মোলার ভর অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই মোলার ভর অফ HCl। এটা হচ্ছে আইডিয়াটা। তো এখন খেয়াল করো, যেহেতু আমরা জানি এটা হচ্ছে dV/dt এবং তারা একই সময় মিলিত হবে, তার মানে তাদের জন্য dt সেম, ঠিক আগের অঙ্কটার মতো। সো আমি dV of HCl বাই dV of NH3 করব, সরি dV of NH3। সো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। আচ্ছা, তো এখন খেয়াল করো যে এই জায়গাটাতে এই জিনিসগুলোর ব্যাপার স্যাপারগুলো কি। HCl কত আয়তন ফ্লো করছে একটু চিন্তা করো। HCl ফ্লো করছে হচ্ছে এইটুকু আয়তন, রাইট? মানে এই বড় কোণকটা থেকে যদি এই ছোট কোণকটুকু বাদ দিই তাহলে এইটুকু আয়তন। তাহলে এইটুকু আয়তনকে আমি কিভাবে প্রকাশ করতে পারি একটু খেয়াল করো এখানে। সো আমি এখানে dV HCl আর dV NH3 এর মানটা বের করি। মনে করো এই ছোট যে কোণকটা তার ব্যাসার্ধ হচ্ছে r' এবং তার উচ্চতা হচ্ছে h', রাইট? তাহলে এখন আমরা কোণকের আয়তন থেকে আগে তো বড় কোণকটার আয়তন কত দেখো তো, খেয়াল করো ভাইয়া, 1/3 পাই r²h, রাইট? r² বলতে বোঝাবো আমরা বড় r ইন্টু h, মাইনাস কি হবে খেয়াল করো তো, মাইনাস ছোট কোণকটার আয়তন, তার মানে এখানে 1/3 পাই r²h', রাইট? খেয়াল করো ছোট কোণকটার আয়তন হচ্ছে এটা, যদিও r' আর h' আমরা জানি না, একটু পরে বের করব। dV অফ অ্যামোনিয়া কত হবে খেয়াল করো, এটা হবে হচ্ছে 1/3 এই ছোট কোণকটা প্লাস এই বড় কোণকের ছোট কোণকটা, রাইট? সো 1/3 পাই ছোট হাতের r² প্লাস 1/3 পাই r'²h'। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা হচ্ছে এই জিনিসটাকে এখানে যদি বসাই তাহলে ওভারঅল আমরা কি পাই খেয়াল করো, আমরা পাই প্রতিটা থেকে 1/3 পাই হচ্ছে কমন যে কাটাকাটি যায়। সো এখানে থাকে হচ্ছে r² মাইনাস r'²h', নিচে থাকে হচ্ছে r² প্লাস r'² সমান সমান হচ্ছে
আমাদের এই মানটা, তার মানে m of NH3 বাই m of HCl। এখন একটু চিন্তা করো তো ভাইয়া যে আর প্রাইমের মানটা কেমনে বের করবো। সে বড় কোনটার দিকে তাকাও, দেখো এই ছোট যে ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আরেকটা সমকোণী ত্রিভুজ এবং দুটো সদৃশকোণী ত্রিভুজ, রাইট? তাহলে আমি বলতে পারি যে h বাই r সমান সমান হচ্ছে কত, r প্রাইম বাই h। তাহলে এখান থেকে আমি হচ্ছে r প্রাইম আর h প্রাইমের অনুপাতটা বের করে আমি এখানে ইজিলি মানটা বসায় দিতে পারবো এবং আমি এখান থেকে খুব সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারবো, রাইট? সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল একটা আইডিয়া যে কিভাবে আমরা এই পুরো জিনিসটা সমাধান করলাম। তো এইটা গেল হচ্ছে আমাদের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। আশা করি আমরা বুঝাইতে পারলাম যে ওভারঅল কিভাবে কাজগুলো করতে হইতেছে। সো প্রতিটা অঙ্কের মধ্যে যেটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে আমরা ব্যাপনের হারটাকে কি ধরছি, কোন জিনিসটাকে ফিক্স ধরছি, যেমন সময় ফিক্স ধরছি নাকি আয়তন ফিক্স ধরছি। সো এই জিনিসটার উপর বেস করে প্রতি ক্ষেত্রে আমাদের অঙ্কগুলা সলভ করতে হয়। তো চলো আমরা আমাদের এই টপিকটা শেষ করছি এবং এটার সাথে সাথে আমাদের আদর্শ গ্যাসও শেষ হয়ে গেছে। আমরা এখন বাস্তব গ্যাস করব এবং কিছু পলিউশনের অঙ্ক করে আমাদের চ্যাপ্টারটা শেষ করব। তো চলো আমরা হচ্ছে বাস্তব গ্যাস নিয়ে পড়াশোনা করি। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রথম যেই অ্যাজাম্পশন আমাদের আদর্শ গ্যাসের বেলায় ছিল সেটা থেকে একটু বের হয়ে আসতে হবে আমাদের। আমরা ধরছিলাম যে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের দুইটা অণুকে যদি কাছে বা দূরে আনা হয় তখন তাদের মধ্যে কোনো প্রকারের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল হয় না। এটা ছিল একদম বেসিক অ্যাজাম্পশন। সো এখন রিয়েলি কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে দেখা যায় যে যদি দুইটা গ্যাসীয় অণুকে কোনো প্রকারের রাসায়নিক ইন্টারাকশন বাদে তাদের দূরত্ব চেঞ্জ করা হয়, সো এই বরাবর আমরা তাদের দূরত্ব রাখবো আর এই বরাবর তাদের বিভব শক্তি রাখবো, তাহলে দেখা যায় তাদের গ্রাফটা এরকম হয় এবং এটা হচ্ছে জিরো লাইন। সো যদি কোনো একটা গ্যাস আদর্শ হইতো তখন তাদের দূরত্বের সাথে সাথে যেহেতু তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, সো তাদের দূরত্বের সাথে বিভবের কোনো পরিবর্তন হইতো না। সো এই লাইনটা হইতো হচ্ছে আদর্শ লাইন, যেটা খেয়াল করো যখন আর অনেক বেশি তখন এটা কাজ করে, রাইট? কিন্তু যখন তাদের মধ্যে সেপারেশন কমানো হয় তখন তাদের মধ্যে একটা আকর্ষণ দেখা যায়। সো আকর্ষণের কারণে তাদের মধ্যে দূরত্বের সাথে বিভব কমতে থাকে, মানে দূরত্ব কমার সাথে একটা নেগেটিভ বিভব পাওয়া যায়। কিন্তু এই পর্যায়ের পরে আবার পজিটিভ বিভব পাওয়া যায়। এটার মানে হচ্ছে তার এক নির্দিষ্ট ডিস্টেন্সের কাছে আসার পরে তাদের মধ্যে আর আকর্ষণ বল কাজ করে না, তখন তাদের মধ্যে বিকর্ষণ কাজ করা শুরু করে এবং তাদের দূরত্বের সাথে সাথে বিভব বাড়া শুরু করে। তো তার মানে আমরা এখানে তিনটা পোর্শন দেখতেছি। একটা পোর্শন যেখানে u টেন্ডস টু 0, সেটাকে আমরা বলবো হচ্ছে আদর্শ। এই পোর্শনটুকু এটাকে আমরা বলবো হচ্ছে আকর্ষণ পোর্শন এবং এই পোর্শনটুকুকে আমরা বলবো হচ্ছে বিকর্ষণ পোর্শন। এখন চলো কতগুলো ফিজিক্যাল প্যারামিটার সেট করার চেষ্টা করি, যে ফিজিক্যাল প্যারামিটারগুলোর উপর বেস করে আমরা এই ঘটনাগুলোকে এক্সপ্রেস করতে পারবো। যেমন ধরো ইন্টারনিউক্লিয়ার সেপারেশন অনেক দূরে, তার মানে গ্যাসগুলো অনেক দূরে আছে কখন, যখন প্রেশার অনেক কম, টেম্পারেচার অনেক হাই। সো আমরা এখানে এই জিনিসটাকে এভাবে উল্লেখ করতে পারবো, যখন পি লো টি হাই, রাইট? তার মানে তাদের মধ্যে অনেক বেশি সেপারেশন, মানে তাদের ভলিউম অনেক বেশি। আকর্ষণ কখন কাজ করবে, যখন গ্যাস অণুগুলো মোটামুটি কাছাকাছি থাকবে, রাইট? এবং তাদের গতিশক্তি কম থাকবে, কারণ গতিশক্তি যদি কম থাকে তখনই তারা তাদের আকর্ষণকে আর অতিক্রম করে সেটাকে ওভারকাম করে বা নেগলেক্ট করতে পারবে না। সো তার মানে আমরা এখানে বলবো যখন টি লো পি মডারেট, তবে তারা মোটামুটি দূরত্বে আছে এবং তাদের মধ্যে আকর্ষণ বলটাকে তারা ওভারকাম করতে পারতেছে না, সো টি লো। কিন্তু এইখানে খেয়াল করো যদি তাদের মধ্যে বিকর্ষণ হইতে হয় তাহলে পি অনেক হাই হইতে হবে, কারণ তাদের মধ্যে অনেক কম সেপারেশন রাখতে হবে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে হাই প্রেসারে কাজ করে, রাইট? সো এই যে তিনটা যে ভ্যারিয়েশন আমরা দেখলাম এগুলাকে আমরা এক্সপেরিমেন্টালিও দেখতে পারি। সো আমি যদি এক্সপেরিমেন্টাল ভ্যারিয়েশনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এক্সপেরিমেন্টাল ফলাফলটাকে আমরা এভাবে দেখাই। সো এই গ্রাফটাতে যাওয়ার আগে গ্রাফটাতে আমরা এক্স অক্ষে জেড দিব এবং ওয়াই অক্ষে দিব পি। সো গ্রাফটা উল্লেখ করার আগে আমরা একটু জেডটাকে ডিফাইন করি যে জেডকে আমরা কি বলতেছি অ্যাকচুয়ালি। সো যে জেড টার্মটা আমরা লিখলাম এই জেডটাকে আমরা বলি হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। ওকে, সো জেডকে ডিফাইন করা হয়েছে এভাবে, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কোনো একটা গ্যাসের মোলার আয়তন, এটা হচ্ছে পরিমাপকৃত মোলার আয়তন, ডিভাইডেড বাই ওই একই তাপমাত্রা চাপে আদর্শ গ্যাসের মোলার আয়তন কত হওয়ার কথা ছিল। সো হোয়াট ইজ মোলার আয়তন একটু বলে রাখি। মোলার আয়তন মানে হচ্ছে এক মোল গ্যাসের আয়তন। সো আমি যদি পিভি ইজ ইকুয়াল টু এনআরটিতে এন এর মানটা 1 বসাই তাহলে এখানে ভিটা হবে হচ্ছে ভিএম, রাইট? সো এটা হচ্ছে আদর্শ যেহেতু, সো আমরা এটাকে এভাবে লিখলাম। সো আশা করি বুঝতে পারলাম যে এটা হচ্ছে পরিমাপকৃত আয়তন, এটা হচ্ছে ওই একই তাপমাত্রা এবং চাপে আদর্শ গ্যাসের আয়তন কত হওয়ার কথা ছিল এটা হচ্ছে তার মান। সো এখন খেয়াল করো আমি যদি এখানে এই জেড এর মানটাকে বসাই দিই, তার মানে আমি এখানে vm0 সমান সমান যদি RT বাই P বসাই, এটাকে এখানে বসাইলে আমি পেয়ে যাই যে জেড সমান সমান হচ্ছে PVM বাই RT। এটা হচ্ছে একদম বেসিক কথা। এখন খেয়াল করো যে জেড এর মানটার ভ্যারিয়েশন কিরকম হইতে পারে।
যেহেতু জেড হচ্ছে দুইটা আয়তনের অনুপাত, তার মানে জেড এর কোনো একক নাই। যেহেতু দুইটা সিমিলার টাইপের রাশি, তার মানে এই অনুপাতটা হইতে পারে একের চেয়ে বড়, একের চেয়ে ছোট, অথবা একের সমান। যদি জেড এর মান একের চেয়ে বড় হয়, তার মানে কি পরিমাপকৃত আয়তন আমার যতটুকু আয়তন হওয়ার কথা ছিল তার থেকে বেশি। তার মানে গ্যাস অণুগুলো যতটুকু কাছে থাকার কথা ছিল তারা তার থেকে দূরে আছে, তার মানে জেড এর মান একের চেয়ে বড় মানে বোঝাবে হচ্ছে বিকর্ষণ। যদি জেড এর মান একের চেয়ে কম হয়, একই আর্গুমেন্টে আমরা বলবো যে এখানে আকর্ষণ কাজ করতেছে, এবং যদি জেড এর মান একের সমান হয় তখন আমরা বুঝবো যে এখানে আদর্শ আচরণ করতেছে গ্যাসটা। সো এখন আসি ভ্যারিয়েশনের বেলায়। সো মনে করো এটা হচ্ছে জেড এর মান 1, এবং এখানে প্রেশারের রেঞ্জগুলো ইম্পর্টেন্ট, 200, 400, 600 এরকম। তার মানে এখানে হিউজ প্রেশার কিন্তু, রাইট? সো ভ্যারিয়েশনগুলো দুই প্রকারের দেখা যায়। কিছু কিছু হালকা গ্যাস আছে যাদের জন্য ভ্যারিয়েশনটা এরকম, কিছু কিছু ভারী গ্যাস আছে যাদের জন্য ভ্যারিয়েশনটা এরকম। সো খেয়াল করো, আমি যদি দুই টাইপের গ্যাস বলি, এটা হচ্ছে হালকা গ্যাস, যেমন ধরো হাইড্রোজেনের জন্য, এটা ধরো মিথেনের জন্য। সো ভ্যারিয়েশনটার প্রকৃতি খেয়াল করো। হাইড্রোজেন গ্যাস বা মিথেন গ্যাস যাই হোক না কেন, যদি আমি একটা ক্ষুদ্র প্রেশার রেঞ্জ নেই, তার মানে যখন প্রেশারের মানটা খুবই কম, 0 থেকে 10 এর মধ্যে, যদি আমি জায়গাটাকে বড় করে দেখাই তখন কি হয় খেয়াল করো। এখানে হচ্ছে প্রেশার এটিএম এককে, এটা হচ্ছে 10, রাইট? সো তখন হাইড্রোজেনের জন্য দাগটা আর মিথেনের জন্য দাগটা আসলে সেম, অলমোস্ট একের কাছাকাছি, রাইট? এটা হচ্ছে 1, জেড এর মান 1। সো তুমি যদি এই জায়গাটাকে একটু ব্রড করে দেখো তখন দেখবা যে জেড এর পি এর মান 10 পর্যন্ত মোটামুটি জেড এর মানটা একের চেয়ে খুব একটা বেশি চেঞ্জ হয় নাই। তার মানে এখানে গ্যাসের আচরণ আসলে আদর্শ আচরণ। এখন এই যে জিনিসটা, এইখান থেকে আমরা বলতে পারতেছি, খেয়াল করে একদম শুরুর দিকে যখন আমরা বলছিলাম যে কম প্রেশার এবং হাই টেম্পারেচারে কোনো একটা গ্যাস আদর্শ আচরণ করে, এখান থেকে আসলে সেটা বোঝা যায়, রাইট? সো এটার মানে আসলে সেটাই। তো এখন আসো আমরা হচ্ছে এখান থেকে যে পরের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। মিথেনের গ্যাসের বেলায় দেখা যাচ্ছে যে প্রেশার যত বাড়ানো হইতেছে শুরুতে জেড এর মান কমতেছে 1 থেকে, তার মানে আকর্ষণজনিত ধর্ম দেখা যাচ্ছে, কারণ মডারেট প্রেশারে আকর্ষণ কাজ করে। প্রেশার যখন অনেক বেড়ে গেল তখন জেড এর মান 1 থেকে বেড়ে গেল, তার মানে তখন বিকর্ষণ কাজ করতেছে। এদেরকে বলা হয় কম্প্রেসিবল গ্যাস। কেন? কারণ মডারেট প্রেশার রেঞ্জের মধ্যে এদের মধ্যে যেহেতু আকর্ষণ কাজ করে, এদেরকে কম্প্রেস করে লিকুইফাই করা যায়। অন দি আদার হ্যান্ড হাইড্রোজেনের জন্য খেয়াল করো, একটা মডারেট টেম্পারেচারে হাইড্রোজেন গ্যাসের জন্য জেড বনাম পি গ্রাফটা সবসময় 1 এর চেয়ে উপরে, রাইট? তার মানে হাইড্রোজেন গ্যাসকে তুমি এই কন্ডিশনে কোনোদিনই লিকুইফাই করতে পারবে না, কারণ সবসময় তাদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করে। সো এদেরকে বলা হয় নন কম্প্রেসিবল গ্যাস বা অসংকোচনশীল গ্যাস। তাই বলে হাইড্রোজেনকে কি লিকুইফাই করা যাবে না? হ্যাঁ যাবে, তোমাকে টেম্পারেচার চেঞ্জ করতে হবে। টেম্পারেচার চেঞ্জ যদি করা হয় তাহলে এই গ্রাফের প্রকৃতি চেঞ্জ হয়ে যায়। মনে করো টেম্পারেচার আমি কমাইলাম, তখন এই হাইড্রোজেনের গ্রাফটা হয়ে গেল হচ্ছে এরকম, আরেকটু কমাইলাম এরকম, আরেকটু কমাইলাম এরকম। তার মানে একটা ডেফিনিট টেম্পারেচার আছে, যেই টেম্পারেচার রেঞ্জের মধ্যে হাইড্রোজেন গ্যাসের কার্ভও মিথেন গ্যাসের মতো হয়ে যায়, রাইট? এই টেম্পারেচারটাকে বলা হয় উৎক্রম তাপমাত্রা বা ইনভার্সন টেম্পারেচার। তো একটা ব্যাপার হচ্ছে এরকম যে সবসময় যে কোনো একটা গ্যাসকে লিকুইড করার জন্য বা লিকুইফাই করার জন্য তার টেম্পারেচার রেঞ্জ একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে নিয়ে আনতে হয়, যাতে করে একটা মডারেট প্রেশার রেঞ্জের মধ্যে সেখানে আকর্ষণ কাজ করে। সো ওই টেম্পারেচারটাকে বলা হয় উৎক্রম তাপমাত্রা বা ইনভার্সন টেম্পারেচার। সো আশা করি ব্যাপারটাকে বুঝাইতে পারলাম। মিথেনের জন্য উৎক্রম তাপমাত্রা অনেক বেশি। সো মডারেট টেম্পারেচারের মধ্যে মিথেনটা হচ্ছে আকর্ষণধর্মী ধর্ম দেখায়, সো মিথেনটাকে লিকুইফাই করা যায়। সো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা আইডিয়া যে কিভাবে আমাদের বাস্তব গ্যাসগুলা আচরণ করে। এখন এই যে ব্যাপারটা, এটা পুরোটা ছিল এক্সপেরিমেন্টাল ফলাফল। তার মানে আমরা এখানে এক্সপেরিমেন্টাল কিছু পয়েন্ট বসাইছি, সেটার উপর বেস করে গ্যাসের ধর্ম বর্ণনা করার চেষ্টা করতেছি। কিন্তু এটা থিওরিটিক্যাল বেসিসটা কি, যে কেন গ্যাসের আচরণগুলো আদর্শ থেকে বিচ্যুত হয়, বা কেন গ্যাসের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ থাকে, কিভাবে সেগুলোকে ক্যালকুলেট করতে হয়। সো এটা নিয়ে অনেক দিন ধরে অনেক মানুষ অনেকগুলা ট্রাই নিছে, কিন্তু কারো ট্রাইটা ফুলফিল হয় নাই। সো আমরা একদম ইনিশিয়াল সবচেয়ে প্রথম যে মানুষটা কাজটা শুরু করছিল তার কাজটা আমরা উল্লেখ করব, তার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস। সো আমরা ভ্যান ডার ওয়ালসের কাজ দিয়ে এই চ্যাপ্টারটার ইতি টানবো। সো চলো আমরা ভ্যান ডার ওয়ালসের ব্যাপারটা দেখে আসি যে ভ্যান ডার ওয়ালস কি করছিল। সো ভ্যান ডার ওয়ালস ধরে নিছিল যে কোনো একটা গ্যাসীয় সিস্টেম, যেটা মনে করো এগুলো সব গ্যাসীয় কণা, এখন আমি একটা গ্যাসীয় কণাকে আমার টার্গেট ধরবো, সেটাকে আমি এরকম লাল দিয়ে প্রকাশ করব। এরকম গ্যাসীয় যে কণাগুলো আছে, এই কণাগুলোর মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ দুইটা ধর্মই কাজ করে, তার কারণে তাদের আচরণটা আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। তার মানে আসলে ভ্যান ডার ওয়ালস ধরে নিয়েছিলেন যে প্রতিটা গ্যাসই আসলে পিভিএম ইজ ইকুয়াল টু আরটি এই সমীকরণের মতো আচরণ করে,
কিন্তু যেটা হয় যে এইখান থেকে আকর্ষণ বা বিকর্ষণের কারণে পিভিএম মানটা থেকে কিঞ্চিত আমরা বিচ্যুত হয়ে যাই। সো সেই বিচ্যুতিটা কিভাবে তিনি বুঝছিলেন? সো ব্যাপারটা হইল পি টার্মের মধ্যে তিনি বিকর্ষণকে ইনক্লুড করছিলেন এবং ভিএম টার্মের মধ্যে তিনি আকর্ষণকে ইনক্লুড করছিলেন। এই হচ্ছে আইডিয়াটা। সো এখানে আকর্ষণ, এখানে বিকর্ষণ, এই হচ্ছে দুইটা আইডিয়া। তো চলো একটু বোঝা যাক। ফার্স্ট আমরা বিকর্ষণটা বুঝি। তো জিনিসটা এরকম, ধরো যে এখানে পি এর মধ্যে ছিল আকর্ষণ পার্টটা এবং ভি এর মধ্যে ছিল বিকর্ষণ পার্টটা। আমি একটু ভুল করছি, ওকে। তো এখন চলো ফার্স্ট আমরা বিকর্ষণটা একটু বোঝার চেষ্টা করি। সো যেটা হয় যে মনে করা হয় যে এটা যদি একটা গ্যাস অণু হয়, এটা তার চারপাশে একটা নির্দিষ্ট পাল্লা তৈরি করতেছে, একটা রেঞ্জ আছে, যে রেঞ্জটা হচ্ছে তার বিকর্ষণের রেঞ্জ। তার মানে এই রেঞ্জের মধ্যে আরেকটা যদি গ্যাস অণু আমি চিন্তা করি, ওই গ্যাস অণুটা এই রেঞ্জের ভেতরে আসতে পারবে না। তার মানে এই দুইটা গ্যাস অণু, যদিও এইটা একটা অণু, এটা একটা অণু, এই দুইটার বিকর্ষণের পাল্লাটার কারণে দুইটা গ্যাস অণু এর চেয়ে বেশি কাছে আসতে পারবে না, রাইট? সো দ্যাটস ওয়াই যেটা হবে, মনে করো পুরো পাত্রের আয়তন যদি হয় ভি থেকে কিছু পরিমাণ আয়তন আমাদের লেস অ্যাভেলেবল থাকবে গ্যাস অণুগুলার বিচরণের জন্য, কারণ তাদের বিকর্ষণের কারণে তারা একটা নির্দিষ্ট পরিমাণ কাছের আসার চেয়ে বেশি কাছে আসতে পারবে না। সো মনে করো প্রতি মোলের জন্য সে আয়তনটা হচ্ছে বি, তার মানে আমাদের বি পরিমাণ আয়তন মাইনাস করতে হবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের প্রথম কারেকশন, বিকর্ষণজনিত। এখন হচ্ছে আকর্ষণজনিত কারেকশনের মধ্যে। সো আকর্ষণজনিত কারেকশনের মধ্যে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। মনে করো যে এটা একটা দেয়াল, আমি যদি বলি প্রেশার বলতে আসলে কি বোঝায়? ধরো এটা একটা গ্যাস অণু, এটা হচ্ছে দেয়ালের মধ্যে হিট করতেছে। সো এখানে পুরো দেয়ালের মধ্যে যতগুলো অণু হিট করবে, একক সময়ে যত বেশি পরিমাণ অণু এসে হিট করবে, যত ফোর্সে হিট করবে, সেটা হচ্ছে প্রেশার, রাইট? এখন খেয়াল করো, যদি চারপাশে অণুর পরিমাণ বাড়ে, মানে অণুর ঘনমাত্রা যদি বাড়ে, তাহলে পাশের অণুগুলো কি করবে? যদি তারা বিকর্ষণ পাল্লার চেয়ে দূরে থাকে, তার মানে তারা অবভিয়াসলি আকর্ষণ করবে একটা আরেকটাকে। সো এই অণুগুলোকে এরা আকর্ষণ করতেছে। সো এখন খেয়াল করো, যদি অণুগুলো আকর্ষণ করে তাহলে কি হবে? যে এই অণুটার যত ফোর্স এখানে আঘাত করার কথা ছিল, তত ফোর্স এটা আঘাত করতে পারবে না, তার চেয়ে কম ফোর্সে আঘাত করবে, রাইট? সো তার মানে আমাকে সবসময় পি থেকে কিছু একটা যোগ করতে হবে, যে যদি আমাকে আদর্শ চাপের সমান চাপ একটা বানাইতে হয়, রাইট? সো সেটা কি হবে খেয়াল করো। সো আইডিয়াটা হচ্ছে এরকম। এখন এই ব্যাপারটাকে আমরা এইভাবে বর্ণনা করতে পারি, এই চারপাশে অণুর পরিমাণ যত বেশি হবে, এই চারপাশের অণু তত বেশি এখানকার অণুগুলাকে আকর্ষণ করবে। সো প্রথম কন্ডিশন চিন্তা করো, যে চারপাশে ঘনমাত্রা যত বেশি তত কম অণু এখানে আঘাত করতে পারবে, রাইট? তার মানে এখানে আমার তত বেশি একটা চাপ যোগ করতে হবে। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা চিন্তা করো, চারপাশে অণুর ঘনমাত্রা যত বেশি হবে, এখানে যেহেতু অণুগুলোকে তারা তত বেশি জোরে আকর্ষণ করবে, তার মানে ওরা তত কম ফোর্সে আঘাত করবে, রাইট? তার মানে চাপও কমে যাবে। সো দুইটা ফ্যাক্টর চিন্তা করো, এক, চারপাশে অণুর ঘনত্ব বাড়লে কম অণু দেয়ালে আঘাত করবে, তার মানে চাপ কমবে, মানে আমার এখানে একটা জিনিস যোগ করতে হবে। দুই, চারপাশে অণুর ঘনত্ব যদি বাড়ে, তার মানে আরো কম ফোর্সে অণুগুলো আঘাত করবে, রাইট? তার মানে খেয়াল করো, এখানে আমার যে টার্মটা যোগ করতে হইতেছে, তাকে আমার ঘনত্বের বর্গের সাথে চেঞ্জ করা লাগতেছে। যেহেতু আমি 1 মোল অণু নিয়ে কথা বলতেছি, সো আমার এখানে একটা ভিএম আসবে। যেহেতু আমি সমানুপাতিক সম্পর্ক নিয়ে কথা বলতেছি, সো আমার এখানে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, যেটাকে আমরা নাম দিব হচ্ছে এ। সো দিস ইজ দ্য টার্ম, এটা সমান সমান হবে 4টি। সো এটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যেটা দিয়ে প্রথম অ্যাপ্রোচ নেওয়া হয়েছিল বাস্তব গ্যাসের একটা সম্পর্ক মানে বোঝানো, যে এটা কেন কাজ করতেছে। যদিও এটা অনেক কেসেই কাজ করে না, এটা পরে অনেক এডিটেড ভার্সন আসছে গ্যাসের সমীকরণের, কিন্তু শেষ পর্যন্ত কোনো থিওরি দিয়েই এখন পর্যন্ত আদর্শ গ্যাসকে ব্যাখ্যা করা যায় নাই। সো এই হইতেছে মোটামুটি আমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারের মেইন যে কন্টেন্টগুলো। তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে ভালো করে যে জিনিসটা পড়তে হবে, সেটা হচ্ছে এখান থেকে অঙ্কগুলো একটু ভালো মতো সলভ করতে হবে। এবং এই চ্যাপ্টারের মধ্যে থ্রু আউট দেখবা যে বায়ুমণ্ডলের অংশের মধ্যে বা দূষণের অংশের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টিকা আছে বা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো একটু পড়ে নিতে হবে আর কি। তাছাড়া তুমি যদি এখান থেকে অঙ্ক পারো এবং গ্রাফ পারো বা বাস্তব গ্যাসের এই যে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা বোঝো, তাহলে তোমার আর কোনো কিছু দরকার নাই। সো আমাদের আজকে লেকচার এই পর্যন্তই, সবাই ভালো থাকবা।